আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে বেলিয়ান লাভস এর চ্যাপ্টার 67। আমরা এই চ্যাপ্টারটা পড়ছিলাম গত কিছুদিন ধরে এবং এই চ্যাপ্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেনারেল সার্জারিতে মানে টোটাল সার্জারির এখন সাব স্পেশালাইজেশন বা আমরা সুপার স্পেশালিটি যাই বলি না কেন, সেটা হয়ে যাওয়ার পরে জেনারেল সার্জারি বলতে যে অংশটা রয়ে গিয়েছে এখনো, যদি আমরা কোলোরেক্টাল, হেপাটোবিলিয়ারি, ইউরিনারি এরকম সিস্টেমে যদি ভাগ করি প্লাস্টিক সার্জারি, তাহলে আমরা দেখব যে এর বড় একটা অংশ জুড়েই আছে গল ব্লাডার এবং বাইল ডাক্ট ডিজিজ, বিশেষ করে গল ব্লাডার। হ্যাঁ, বাইল ডাক্ট ডিজিজ হয়তো বা হেপাটোবিলিয়ারি সার্জনরাই বেশি হ্যান্ডেল করছে, কিন্তু গল ব্লাডার ডিজিজ, গল স্টোন এবং কোলিসিস্টেক্টমি এই ডিজিজটা সারা পৃথিবী জুড়েই এই অংশটা আসলে জেনারেল সার্জনদের অংশ। এবং আমাদের পরীক্ষাগুলোতে এই জন্য এই রিলেটেড যদি লং কেস, শর্ট কেস অবশ্যই আমাদের পরীক্ষায় থাকে এবং এই চ্যাপ্টার থেকে প্রচুর প্রশ্ন আসে। লং কেস থাকে, যে কোনো জন্ডিসের পেশেন্ট থাকলেই লং কেস থাকে। তো সেই হিসাবে এই চ্যাপ্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জন্য আমি একটু ধীরে ধীরে পড়ছিলাম। আর একটা কথা এখানে বলি, বেলিয়ান লাভসের এই চ্যাপ্টার 67 আমাদেরকে যতটুকু লাগবে সে টোটাল জিনিসটা আসলে এখানে সবটুকু অংশ এখানে নেই। এটা আসলে শর্ট করে লিখতে গিয়ে তারা অনেক কিছু সেভাবে ইনক্লুড করতে পারেনি এই চ্যাপ্টারটাতে। আমরা সাধারণত জানি যে গলব্লাডার এবং বাইল ডিজিজ এটা ক্রুশিয়ারি মেইন বই যদি বলি, ক্রুশিয়ারিতে ভালো আছে। এছাড়া কিছু কিছু জিনিস যেটা যেটা আমরা এখনো প্র্যাকটিস করি হয়তো মাখনলালে ভালো আছে, আর কিছু হ্যান্ড নোট হয়তো এখানে পড়তে হবে। কিন্তু এই চ্যাপ্টারটা অত্যন্ত বুঝার একটা ব্যাপার। হ্যাঁ, কারণ একজন জন্ডিস পেশেন্ট আসলে আমি তাকে কিভাবে ইভালুয়েশন করব, আমার ডিফারেনশিয়াল ডায়াগনোসিস গুলো কোন দিকে যাবে, আমি যদি এই চ্যাপ্টারটা যদি বুঝে না পড়ি, শুধু মুখস্থ করি, তাহলে আসলে হয়তো অনেক কিছু আমি মিস করে যাব। আমি আপনাদেরকে আবারও বলছি যে এই আমাদের মেডিকেল সায়েন্সের অনেক জিনিসই আমাদেরকে কিন্তু বুঝে পড়তে হয়। আমরা শুধু মনে করি যে শুধু মুখস্থ করতে হয়, মুখস্থ করতে হয়, ব্যাপারটা আসলে সেরকম না। হ্যাঁ, সো আমি এই চ্যাপ্টারের আজকে সর্বশেষ অংশ শুরু করছি। এর মধ্যে আমাদের যে অংশগুলো আছে সেটা হলো যে আমাদের মেলিগন্যান্ট ডিজিজ গুলো আছে। মেলিগন্যান্ট ডিজিজ গুলো আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হলো গল ব্লাডারের মেলিগন্যান্ট ডিজিজ, একটা আছে বাইল ডাক্টের মেলিগন্যান্ট ডিজিজ, একটাকে কোলানজিও কার্সিনোমা, একটা কার্সিনোমা অফ দ্য গল ব্লাডার, এই দুটো আছে। আমরা গতদিন পড়েছিলাম গল স্টোন ডিজিজ অর্থাৎ কোলিলিথিয়াসিস। আজকে আমরা পড়বো বাইল ডাক্টে স্টোন অর্থাৎ কোলিডোকোলিথিয়াসিস। কোলিডোকোলিথিয়াসিস প্রচুর টার্ম এখানে আছে এই চ্যাপ্টারে, সো আমাদেরকে এগুলোও পড়তে হবে। হ্যাঁ, আমি গত চ্যাপ্টারের শেষে হয়তো কিছুটা সার্জারির অংশ আছে, সার্জারির অংশটা আমি এখানে তুলে নিয়ে আসি নাই, কারণ আমি মনে করছি যে সার্জারির অংশটা আমরা পড়বো হলো আমাদের 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 আপনার কি বলে আমরা অপারেটিভ সার্জারির বইতে। সো অপারেটিভ সার্জারির বই যখন আমরা পড়বো তখন আমরা এটা পড়বো, তারপরে হয়তো আমরা বেলিয়ান লাভস থেকে আমরা বাকিটা পড়ে নিব। হ্যাঁ, আচ্ছা, গত দিনের শেষ করার পরে যেটা ছিল সেটা অংশ এখান থেকে শুরু করি, যেহেতু আগেই বলেছি চ্যাপ্টারটা অনেকটা গুছানো না। সো আমি এখান থেকে শুরু করছি, সেটা হলো কমপ্লিকেশন অফ কোলিসিস্টেক্টমি, অর্থাৎ একটা গল ব্লাডার অপারেশন করার পরে কি কি কমপ্লিকেশন হয় এটা আমাদেরকে পড়তে হবে। এবং বেলিয়ান ল্যাবস অবশ্যই আমি বলবো যে এখানে সুন্দর করে লেখা নেই, আমরা এটাকে দুভাগে ভাগ করব। প্রথমে একটা হবে আমাদের কমপ্লিকেশন ফর ওপেন কোলিসিস্টেক্টমি, আর একটা হবে ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি। আমরা জানি যে ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি এখন গোল্ড স্ট্যান্ডার্ড। গোল্ড স্ট্যান্ডার্ড বলতে যেটা বোঝায়, শব্দটা হয়তো আপনারা বিভিন্ন জায়গায় শুনবেন বা দেখতে পাবেন। গোল্ড স্ট্যান্ডার্ড বলতে যেটা বোঝায় সেটা হলো যে বর্তমানে প্রচলিত পদ্ধতিগুলোর মধ্যে এটাই সবচেয়ে কার্যকর এবং সবচেয়ে বেশি প্র্যাকটিস হয়, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, অ্যাবসলিউট বলে কোনো কিছু নাই। হয়তো ভবিষ্যতে যখন রোবোটিক কোলিসিস্টেক্টমি আসবে তখন হয়তোবা সেটা গোল্ড স্ট্যান্ডার্ড হয়ে যাবে, ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি সেকেন্ড স্টেজে হয়ে যাবে, তাই না? সো আমরা এখন যে পর্যায়ে আছি এটা হলো ওপেন কোলিসিস্টেক্টমি, তারপর হলো ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি। এবং ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি বর্তমানে আমাদের গোল্ড স্ট্যান্ডার্ড ফর গল স্টোন ডিজিজ অর কোলিলিথিয়াসিস।
আচ্ছা, এখন আমাকে যখন কমপ্লিকেশন বলবে তখন আমি এভাবে ভাগ করে বলবো যে ল্যাপারোস্কোপি হলে আমার কি কি কমপ্লিকেশন হবে এবং ওপেন কোলিসিস্টেক্টমি করতে গেলে আমার কি কি কমপ্লিকেশন হবে। সো আমি এই দুভাগে কিন্তু ভাগ করব। দেখেন এই জিনিসগুলো কিন্তু পরীক্ষায় আপনাকে এগিয়ে রাখে, পরীক্ষায় আপনাকে বেশি নম্বর পাওয়ার জন্য সাহায্য করে। আপনি যতটা গুছিয়ে বলতে পারবেন। আপনাকে কমপ্লিকেশন জিজ্ঞাসা করছে, আপনি একদম প্রথমবারই শুরু করে দিলেন বাইল ডাক্ট ইনজুরি, হেমোরেজ, না এভাবে না। আমাকে যদি স্যার যদি কোলিসিস্টেক্টমির কমপ্লিকেশন বলে তখন আমি বলবো যে স্যার কোলিসিস্টেক্টমির কমপ্লিকেশন, ওপেন কোলিসিস্টেক্টমির জন্য কমপ্লিকেশন, ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমির জন্য কমপ্লিকেশন। সো তারপরে কি আসবে, দুটারই মেইন হেডিং আসবে অ্যানাস্থেসিয়া রিলেটেড, যেহেতু সার্জারি শুরু হওয়ার আগে আমরা পেশেন্টকে জেনারেল অ্যানাস্থেসিয়া দিয়ে থাকি। সো অ্যানাস্থেসিয়া রিলেটেড কমপ্লিকেশন গুলো আমরা বলবো। তারপরে যদি ওপেন হয় তখন আমরা সার্জারি রিলেটেড কমপ্লিকেশন বলবো, তারপরে পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন। অর্থাৎ কমপ্লিকেশনকে আমরা তিন ভাগে সবসময় ভাগ করব। যে কোনো অপারেশন, যে কোনো অপারেশনের কমপ্লিকেশনকে আমরা প্রি অপারেটিভ অর্থাৎ অ্যানাস্থেসিয়া রিলেটেড, ডিউরিং অপারেশন এবং পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন, এই তিন ভাগে ভাগ করতে পারি। আচ্ছা, এখন যদি আমার আসে ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি, তাহলে আমার একই রকম প্রি অপারেটিভ কমপ্লিকেশন মানে অ্যানাস্থেসিয়া রিলেটেড কমপ্লিকেশন, অপারেশন রিলেটেড কমপ্লিকেশন, পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন। এখন ল্যাপারোস্কোপিক সার্জারিতে আমরা এই অপারেশন রিলেটেড কমপ্লিকেশনকে আরো ছোট ছোট ভাগে ভাগ করতে পারি। যেমন ল্যাপারোস্কোপিক সার্জারির একটা গুরুত্বপূর্ণ স্টেজ হলো আমরা কিভাবে অ্যাবডোমেনের মধ্যে এন্ট্রি হচ্ছি। অর্থাৎ আমরা তো ল্যাপারোস্কোপ এবং আমাদের ইনস্ট্রুমেন্ট আমরা সাধারণত যেটা করি, আমরা পোর্ট দিয়ে তারপরে ভিতরে এন্ট্রি করাই। সো এই এন্ট্রির সময় দেখা যায় যে কমপ্লিকেশন বেশি হয়, এই জন্য এটাকে আমরা আলাদা করতে পারি। তারপর করতে পারি ডিউরিং সার্জারির কমপ্লিকেশন। সেরকমই আমরা দেখবো এখানে বেলিয়ান লাপসেও এটাকে দুভাগে ভাগ করা হয়েছে। এই যে টু মেজর টাইপ অফ কমপ্লিকেশন, একটা হলো অ্যাক্সেস কমপ্লিকেশন আর একটা হলো বাইল ডাক্ট ইনজুরি। হ্যাঁ, অর্থাৎ ইনজুরি রিলেটেড কমপ্লিকেশন। হ্যাঁ, যেহেতু এই দু ধরনের ইনজুরি ল্যাপারোস্কোপি কোলিসিস্টেক্টমি বেশি হয়, যদিও ইনজুরি রেট খুবই কম, 0.5% কেসে, তারপরেও আমরা এটাকে এই দুভাগে ভাগ করা হয়েছে, আমরা এভাবে ভাগ করে বলতে পারি। তারপর অ্যাক্সেসে কি কি কমপ্লিকেশন হয় আমি একটু আপনাদেরকে বলে যাই, যাতে আপনারা পরে যদি পয়েন্ট আকারে লিখে রাখেন। বেলিয়ান লাপসের একটা অংশ হতে পারে বা আলাদা নোট বইতে হতে পারে, সেটা হতে পারে। অ্যাক্সেস অংশে আমরা যখন প্রথমে আমরা ভেরাস নিডেল দিয়ে মানে অ্যাক্সেস হই, তারপরে আমরা তাকে ট্রকারেন ক্যানুলা দেই। সো এটা যখন আমি ইন করাবো, আমি যখন এই পোর্টটা তৈরি করব, তখন আমার কি হতে পারে, আমার যে কোনো একটা ইন্ট্রা অ্যাবডোমিনাল অর্গান ইনজুরি হতে পারে, এবং মোস্ট কমনলি হলো বাউল ইনজুরি। যেহেতু আমি প্রথম পোর্টটা সাধারণত আমি আম্বিলিকাসের আশেপাশে দিয়ে আমি প্রথম পোর্টটা আমি এস্টাবলিশ করে থাকি। সো এখানে অন্য অর্গান ইনজুরি হওয়ার চেয়ে স্মল ইন্টেস্টাইন ইনজুরি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। অনেক সময় দেখা যায় যে কারো যদি পূর্বে যদি কোনো সার্জারি হয়ে থাকে বা পূর্বে যদি অন্য কোনো কারণে অ্যাবডোমেনের ভিতর অ্যাডেশন থাকে, তখন এই ইন্টেস্টাইন গুলো অ্যাবডোমিনাল ওয়ালের সঙ্গে অ্যাডেশন হয়ে থাকে, তখন এই কমপ্লিকেশন গুলো বেশি হয়। সো এটা একটা মেজর এবং গুরুত্বপূর্ণ কমপ্লিকেশন। এই জন্য এটা অ্যাক্সেস কমপ্লিকেশনের মধ্যে প্রধান এবং প্রধানতম হলো এই যে ইনজুরি টু দা স্মল বাউল অথবা ইনজুরি টু দা বাউল। তারপরে কি হতে পারে, ব্লিডিং হতে পারে। যে কোনো সার্জিক্যাল প্রসিডিউরে একটা কমপ্লিকেশন, এটা একদম কনফার্ম, সেটা হলো ব্লিডিং একটা কমপ্লিকেশন। আচ্ছা, দেন হলো সার্জিক্যাল প্রসিডিউর করতে গিয়ে আমরা আবার যেমন লিভার ইনজুরি করতে পারি, আমরা স্টোমাক ইনজুরি করতে পারি, আমরা স্মল ইন্টেস্টাইন ইনজুরি করতে পারি, কিন্তু এখানের মধ্যে আমার সবচেয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো বাইল ডাক্ট ইনজুরি। আমরা এই জন্য বাইল ডাক্ট ইনজুরি নিয়ে আলাদা একটা এই আজকে কিছু অনেক কিছু হয়তো বা আলোচনা করব। হ্যাঁ, সো আমাদেরকে এটা মনে রাখতে হবে। সো এই কমপ্লিকেশন গুলো আপনারা ধীরে ধীরে লিখে এগুলো আমরা পড়বেন। তা আমরা প্রথমে যে অংশটা নিয়ে আলোচনা করব সেটা হলো বাইল ডাক্ট ইনজুরি। ওকে, বাইল ডাক্ট ইনজুরি কি হয়, যে একটা পেশেন্টের আমরা কিভাবে বুঝবো। যেমন আমি আমার গত ক্লাসেও আলোচনা করেছি, বা আপনারা এই জন্ডিস রিলেটেড সাবজেক্ট গুলো আপনারা মেডিসিনেও পড়বেন। হ্যাঁ, সো এই জন্ডিসটাকে আমরা বলেছিলাম যে মেডিকেল জন্ডিস, সার্জিক্যাল জন্ডিস দুভাগে ভাগ করে থাকি। মেডিকেল জন্ডিস মানে যেই জন্ডিস গুলো গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট অথবা মেডিসিন স্পেশালিস্টরা ট্রিট করে থাকে, অথবা যদি হেপাটাইটিস এ হয় তাহলে তো আমরা জেনারেল ফিজিশিয়ান, এনিওয়ান এভরিবডি ক্যান ট্রিট জন্ডিস। হ্যাঁ, আমাদের দেশে কোয়াকরা, আমাদের দাদি নানি চাচি সবাই জন্ডিসের চিকিৎসা করতে পারে, কিন্তু সেটা আমাদেরকে বুঝতে হবে। ওনারা যেটা করে সেটা ওনারা না বুঝে করে, ওনারা বুঝতে পারে না কোন জন্ডিসের চিকিৎসা ওনারা করতে পারবে। সো আমরা যখন ডক্টর হব তখন আমাদেরকে এই জিনিসগুলো আমাদের শিখতে হবে, যে কোন জন্ডিসটা আমি চিকিৎসা করতে পারবো, কোনটা আমি পারবো না, এবং এই জন্ডিসের এই ব্যাপারগুলো আমাদেরকে আমরা আমাদের এই হ্যান্ডেলিং যেন
কোয়াকদের মতো না হয়ে যায়। হ্যাঁ, সো আমরা বড় হেডলাইনে দুভাগে ভাগ করব। একটা ভাগ হবে আমার সার্জিক্যাল জন্ডিস, একটা হলো মেডিকেল জন্ডিস। মেডিকেল জন্ডিস যদি হয় আমি যদি প্রয়োজন হয় মেডিসিন স্পেশালিস্টের আমি হেল্প নিব, আর যদি সার্জিক্যাল জন্ডিস হয় তাহলে আমি অবশ্যই সার্জনের হেল্প নিব। সো একজন পেশেন্টের গল ব্লাডার অপারেশন হয়েছে, কিন্তু তারপরে দেখা গেল পেশেন্টটা যেভাবে ভালো হওয়ার কথা সেভাবে ভালো হয়নি, তার জন্ডিস ডেভেলপ করেছে। সো এক্ষেত্রে প্রথমেই আমি, এটা নাও হতে পারে, কিন্তু আমি আমার মাথায় সবসময় থাকবে যে এক্ষেত্রে আমার কোনো বাইল ডাক্ট ইনজুরি হয়েছে কিনা, এটা আমাকে প্রথমে এক্সক্লুড করতে হবে। এটা যে হবে এমন কোনো কথা নাই, কিন্তু আমাকে এটা এক্সক্লুড করতে হবে। সো এটার জন্য আমাকে কার সাহায্য নিতে হবে? সার্জনের সাহায্য নিতে হবে। আরো স্পেসিফিক ভাবে যদি আমি বলি হেপাটোবিলিয়ারি সার্জারি ক্ষেত্রে, এখন আমাকে তো এই জিনিসগুলো জানতে হবে। সো সেই জন্যই বলেছে পেশেন্ট হু ডেভেলপ জন্ডিস ইন পোস্ট অপারেটিভ পিরিয়ড রিকোয়ার্ড আর্জেন্ট ইনভেস্টিগেশন। সো এটা একটা গুরুত্বপূর্ণ সিচুয়েশন, এটা একটা ইমার্জেন্সি সিচুয়েশন। সো আমাদেরকে সেই ইমার্জেন্সি ভাবে এটাকে হ্যান্ডেল করতে হবে। এবং তারপরে কি হতে পারে, জন্ডিসের সঙ্গে যে আরেকটা টার্ম এখানে আমাদের এসেছে সেটা হলো কোলানজাইটিস, অর্থাৎ পেইন, ফিভার এন্ড জন্ডিস, এই তিনটাকে চারকোট ট্রায়াড বলে, আমরা একটু পরে দেখবো। হ্যাঁ, সো এটাকে, এই কন্ডিশন গুলোকে বলে কোলানজাইটিস। সো এই ধরনের পেশেন্ট যখন আসবে তখন আমরা ম্যানেজমেন্ট কি হবে দেখেন, এখানে গদ্যের ভাষায় লেখা। ম্যানেজমেন্টের মধ্যে প্রথমেই কি বলা হচ্ছে যে রিসাসিটেশন এন্ড অ্যাডমিনিস্ট্রেশন অফ অ্যান্টিবায়োটিক। তাহলে আমরা তার আগে লিখবো হসপিটালাইজেশন, সুন্দর করে, ঠিক আছে। আমরা পেশেন্টকে হসপিটাল অ্যাডমিশন করব, করে রিসাসিটেশন করব, কারণ জন্ডিস যখন থাকে এবং পেশেন্ট যেহেতু সার্জারি থেকে মাত্র কিছুদিন আগে তার সার্জারি হয়েছে, সো সবকিছু মিলেই তার ইলেকট্রোলাইটস এবং ফ্লুইড ইমব্যালেন্স থাকবে। সো এটার জন্য আমাদেরকে কি করতে হবে, রিসাসিটেশন করতে হবে এবং প্রপার অ্যান্টিবায়োটিক আমাদের দিতে হবে। তারপর তার পেইন থাকলে পেইন কিলার থাকবে, বা অন্যান্য যে সাপোর্টিভ ট্রিটমেন্ট, অ্যান্টি আলসারেন্ট ড্রাগ, সেগুলো আমরা সবকিছু দিব। দেন হলো আমাদের ইনভেস্টিগেশনের মধ্যে যেমন আমাদের সিবিসি আসবে। আমি ইনভেস্টিগেশন গুলো বলে যাচ্ছি, আপনারা ইচ্ছা করলে লিখে রাখতে পারেন। সেটা হলো ইনভেস্টিগেশনের মধ্যে যেমন সিবিসি আসবে, সিরাম ইলেকট্রোলাইটস আসবে, লিভার ফাংশন টেস্ট আসবে। লিভার ফাংশন টেস্টের মধ্যে সিরাম বিলিরুবিন আসবে, বিলিরুবিনের মধ্যে টোটাল বিলিরুবিন, ডিরেক্ট বিলিরুবিন, ইনডিরেক্ট বিলিরুবিন। এবং কারণ এটা দিয়ে আমরা অবস্ট্রাকটিভ ভ্যারাইটি না আমাদের মেডিকেল জন্ডিস, কারণ একটা পেশেন্ট অপারেশনের পরে আসছে বলে যে তার বাইল ডাক্ট ইনজুরি হবে এমন কোনো কথা নেই। তাকে অনেকগুলো অ্যানাস্থেটিক ড্রাগ ইউজ করা হয়েছে, তাকে আপনার কি বলে অনেকগুলো মেডিসিন দেয়া হয়েছে, ফ্লুইড দেয়া হয়েছে, বা তার তখন ক্রস ইনফেকশন হতে পারে, অন্য কোনো জায়গা থেকে হতে পারে। সো আমাদের ডিটেইলস এই জিনিসগুলো, আমাদের ব্লাডের এই টেস্টগুলো আমাদেরকে সবগুলো করতে হবে। তারপরে আমাদের কি করতে হবে, দেন আমাদের সবচেয়ে কমন ইনভেস্টিগেশন হলো আল্ট্রাসোনোগ্রাফি। সো আমরা আল্ট্রাসোনোগ্রাফি করব। আল্ট্রাসোনোগ্রাফির পরে যেটা হয়, যেটা নিয়ে আমাদের মধ্যে মেডিসিন এবং সার্জারির মধ্যে যেটা নিয়ে ডিবেট চলছে বর্তমানে, সেটা হলো ইআরসিপি অর এমআরসিপি। আমরা সার্জনরা বলে থাকি এমআরসিপি। ইআরসিপি ইজ নো মোর, আমি গতদিনও বলেছি, ইআরসিপি ইজ নো মোর এ ডায়াগনস্টিক ইনভেস্টিগেশন। আমাদের যদি প্রয়োজন হয়, আমরা যদি মনে করি আমরা এমআরসিপি দিয়ে আমরা যখন কনফার্ম হবো তার এই সমস্যাটা হয়েছে, এই সমস্যাটার জন্য যদি মনে হয় যে আমাদেরকে ইআরসিপি হেল্প নিতে হবে, তাহলে আমরা তাকে গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে আমরা ইআরসিপি করার জন্য পাঠাবো। কারণ হলো বাংলাদেশে এখনো ম্যাক্সিমাম ইআরসিপি গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট করে। হয়তো এক দুজন সার্জন আছে যারা জাস্ট হয়তো 2 বছর, 4 বছর, 5 বছর আগে ইআরসিপি স্টার্ট করেছে অলরেডি। হ্যাঁ, সো আমাদের ইনভেস্টিগেশন হবে এমআরসিপি, কারণ এটা একটা নন ইনভেসিভ ইনভেস্টিগেশন। এমআরসিপি সুবিধা কি, স্যার যদি পরীক্ষা জিজ্ঞাসা করে তাহলে এটা একটা নন ইনভেসিভ ইনভেস্টিগেশন, এবং এটার কস্টও কম। এবং আমরা একটা ইআরসিপি তে যাওয়ার আগে আমরা তো জানতে পারছি না যে আসলে প্রবলেমটা কি। সো আমরা আগেই প্রবলেমটা ডায়াগনোসিস করে দেন আমরা এটাকে, আমাদেরকে ওপেন সার্জারি লাগবে, ইআরসিপি লাগবে না, আমরা আবার ল্যাপারোস্কোপির মাধ্যমে এটা ম্যানেজ করতে পারবো। কারণ গল ব্লাডার, বিশেষ করে বাইল ডাক্টের ডিজিজ গুলো আমরা 3টা পদ্ধতিতে ম্যানেজ করতে পারি, 3 ধরনের সার্জারিতে ম্যানেজ করতে পারি। এক ধরনের সার্জারি হলো আগের মতো আমরা ওপেন সার্জারি করে ম্যানেজ করতে পারি। 2 ধরনের হলো আমরা ল্যাপারোস্কোপিক সার্জারি করে ম্যানেজ করতে পারি। 3 নাম্বার হলো কিছু কিছু কন্ডিশন আমরা ইআরসিপি করে ম্যানেজ করতে পারি। সো 3টা কন্ডিশনের মধ্যে আমি এমআরসিপি করে পেশেন্টের সকল প্রোফাইল করে ইনভেস্টিগেশন করে হিস্ট্রি নিয়ে আমি যখন বুঝবো যে তার এই অংশটাতে গেলে তার জন্য ভালো হবে, আইদার ল্যাপারোস্কোপি, ওপেন অর ইআরসিপি, তখন আমরা ওইভাবে জিনিসটা অ্যাড্রেস করবো, এবং এটাই বেশি যৌক্তিক। হ্যাঁ, আমি ইআরসিপি করলাম, অনেক কস্টলি একটা প্রসিডিউর, 40-50,000 টাকা বাংলাদেশে। করার পর দেখলাম যে আমি ইআরসিপি তে কিছু করতে পারছি না, তাহলে এটা নিশ্চয়ই আমাদের পেশেন্ট বা আমাদের
অথরিটি কেউ আমাদেরকে এই জিনিসটা আসলে মেনে নিবে না। আর এমআরসিপি এখন যেহেতু অ্যাভেলেবল বাংলাদেশে এবং এই 10,000 টাকার মধ্যে করা যাচ্ছে, সো আমরা মনে করি বাংলাদেশের বর্তমান আর্থসামাজিক অবস্থায় এটা আমাদের পেশেন্টরা এফোর্ড করতে পারবে। সো এই যে জিনিসগুলো আমি বলছি সেটা হলো এগুলো হয়তো বেলিয়ান লাভস গদ্যের ভাষায় নেই, কিন্তু আপনারা বেলিয়ান লাভস পড়ে যদি ধীরে ধীরে এগুলো পড়েন তাহলে এগুলো আপনাদের মনে থাকবে। এগুলো কিন্তু টোটাল জিনিসটা বোঝার ব্যাপার, এখানে মুখস্থ করে আপনি অনেক কিছু বলতে পারবেন না। সো আমরা আসলে এই মুহূর্তে যে অংশটা পড়ছি সেটা হলো, যে ডিজিজটা পড়ছি সেটা হলো বাইল ডাক্ট ইনজুরি। আমরা এই মুহূর্তে যে ডিজিজটা পড়ছি সেটা হলো বাইল ডাক্ট ইনজুরি। তাহলে আমরা যদি বলি যে বাইল ডাক্ট ইনজুরি পেশেন্ট আমাদের কাছে কি নিয়ে প্রেজেন্ট করবে, প্রথম কথা হলো যে তার একটা হিস্ট্রি থাকবে যে তার একটা সার্জারি হয়েছে কিছুদিন আগে। হ্যাঁ, তারপরে সেকেন্ড কথা হলো কিছুদিন আগে মানে এটা হতে পারে 7 ডেজ, এটা হতে পারে 6 মান্থ, এটা হতে পারে ইভেন 1 ইয়ার। সরি, আচ্ছা তাহলে হিস্ট্রি অফ কি, গলব্লাডার সার্জারি, এটা একটা হিস্ট্রি দেবেন। দেন পেশেন্টের কি ডেভেলপ করবে, জন্ডিস ডেভেলপ করবে। আচ্ছা তাহলে এই জন্ডিসটা কেমন জন্ডিস হবে, এটা অবস্ট্রাকটিভ জন্ডিস বা সার্জিক্যাল জন্ডিস। সো সার্জিক্যাল জন্ডিসের কিছু স্পেশাল বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য, বৈশিষ্ট্যটা হলো যে এই জন্ডিসের সঙ্গে সঙ্গে পেশেন্টের ইচিং থাকবে, পেল স্টুল থাকবে, ডার্ক ইউরিন হবে, পেল স্টুল, ইচিং, ডার্ক ইউরিন, এই কয়টা বৈশিষ্ট্য যখন থাকবে তখন আমরা বলবো যে এটা আমাদের সার্জিক্যাল জন্ডিস। সো আমাদের এই হিস্ট্রিগুলো আমাদেরকে পেশেন্ট দিবে। তারপরে যখন আমরা এক্সামিনেশনে যাব তারপর তখন আমরা কি পাবো, তখন পেশেন্টের যেমন জন্ডিস পাবো, এবং পেশেন্ট ডিহাইড্রেটেড থাকতে পারে যেহেতু পেশেন্টের সার্জারির পরে জন্ডিস আছে দীর্ঘ সময় ধরে, পেশেন্টের ওয়েট লস হবে, পেশেন্টের অ্যানোরেক্সিয়া হবে। হ্যাঁ, দেন হলো আমরা যখন অ্যাবডোমেন এক্সামিনেশনে যাব তখন অ্যাবডোমেনে আমরা প্রথমে কি একটা স্কার মার্ক পাবো, একটা প্রিভিয়াস সার্জারির স্কার মার্ক পাবো। তারপরে হলো যদি যদি ইমার্জেন্সি হয়, যদি দেখা যাচ্ছে যে অপারেশনের হয়তো 7 দিন 8 দিন পরে আসছে, যদি পেশেন্ট কোলাঞ্জাইটিস নিয়ে প্রেজেন্ট করে তাহলে তার পেইন থাকবে, ফিভার থাকবে, পেরিটোনাইটিসের ফিচার থাকবে। ওকে, আর যদি পেশেন্ট 6 মাস পরে 3 মাস পরে প্রেজেন্ট করে তখন দেখা যাচ্ছে যে ওই পেশেন্টও পেইন, ফিভার, জন্ডিস দিয়ে প্রেজেন্ট করতে পারে। সো এই যে দেখেন কোন ক্ষেত্রে আমাকে, কোন পরীক্ষা যদি আমাকে জিজ্ঞাসা করে যে আমার পেশেন্টটা অপারেশনের 7 দিন পরে আসছে তখন আমার আনসারটা একরকম হবে, পেশেন্টটা আমার অপারেশনের 3 মাস পরে আসছে তখন আমার আনসারটা হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে, যখন আমার 6 মাস পরে আসবে তখন আমার আনসারটা চেঞ্জ হয়ে যেতে পারে। এই জন্য বললাম এই জিনিসগুলো আপনি বাধাভাবে মুখস্থ না করে এই যে বুঝে বুঝে, আমি যতটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করছি, বুঝে বুঝে আপনারা যদি পড়েন তাহলে জিনিসগুলো মনে থাকবে। সো আমরা কি বললাম যে বাইল ডাক্ট ইনজুরির একজন পেশেন্ট কি হিস্ট্রি নিয়ে আসবে, এক্সামিনেশনে কি পাবো সেটা, আর ইনভেস্টিগেশনের কথা কিছুক্ষণ আগে আমি আলোচনা করেছি, ব্লাডে কি ইনভেস্টিগেশন করব, তারপরে আমরা আল্ট্রাসোনোগ্রাফি করব, তারপরে আমরা এমআরসিপি করব, করে আমরা পেশেন্টকে ডায়াগনোসিস করে তারপরে প্রপার যেভাবে ম্যানেজ করা, ল্যাপারোস্কোপি হোক যেভাবেই হোক, ল্যাপারোস্কোপি, ইআরসিপি আর ওপেন পদ্ধতি সেভাবে আমরা ম্যানেজ করব। এখন আসেন এই বাইল ডাক্ট ইনজুরির ক্লাসিফিকেশন, এটা ক্লাসিফিকেশন আমরা দেখেছি এই চ্যাপ্টারে, যেই ক্লাসিফিকেশন বা যাই আমরা পড়ছি না কেন সেটা কোনো না কোনো সার্জন বা কারো একজনের নামে সেটার ক্লাসিফিকেশনটা করা হয়েছে। ঠিক একইভাবে আমাদের এখানে যে বাইল ডাক্ট ইনজুরির যে ক্লাসিফিকেশনটা করা হয়েছে সেটা স্টার্স বা ক্লাসিফিকেশনের মতো মাধ্যমে করা হয়েছে। এর মধ্যে আছে E1, E2, E3, E4, E5, E6। E1 হলো আমরা এটাকে দুভাগে ভাগ করি, অর্থাৎ আমাদের এই স্ট্যাম্পটা মোর দেন 2 সেন্টিমিটার যদি হয়, কারণ কি মোর দেন 2 সেন্টিমিটার হলে এটা যখন আমি সার্জারি করব তখন আমি আসলে এই ধরনের ক্ষেত্রে কি সার্জারি করব, এই ধরনের ক্ষেত্রে আমি যেই সার্জারি করব আমার এটার সঙ্গে আমি আসলে জেজুনাম এনে যোগ করব। হ্যাঁ, এটা হলো হ্যাপাটিকো জেজুনোস্টোমি, কারণ আমার বাইল এট দ্য এন্ড অফ দ্য ডে কোথায় যেতে হবে, আমার স্মল ইন্টেস্টাইনে যেতে হবে। সো আমার বাইলকে স্মল ইন্টেস্টাইনে পাঠাইতেই হবে, আমি যে সার্জারির পেশেন্টের জীবনের জন্য আমার বাইলকে স্মল ইন্টেস্টাইনে পাঠাতে হবে। সো স্মল ইন্টেস্টাইনে পাঠাতে হলে স্মল ইন্টেস্টাইনের সঙ্গে আমার এই বাইল ডাক্টের একটা কানেকশন করতে হবে। এখন কোন অংশের সঙ্গে কানেকশন হচ্ছে তার উপর নির্ভর করে সার্জারিটার নাম হবে। আমি যখন বলবো হ্যাপাটিকো জেজুনোস্টোমি, অর্থাৎ আমার এখানে কোলিডোকো জেজুনোস্টোমি যখন বলবো, কোলিডোকো মানে হলো বাইল ডাক্ট। সো কোলিডোকো জেজুনোস্টোমি যখন বলবো তখন আমার হবে যে বাইল ডাক্টের সঙ্গে জেজুনামের যে আমি অ্যানাস্টোমোসিস করব। সো আমার যদি এটা মোর দেন 2 সেন্টিমিটার থাকে তাহলে অ্যানাস্টোমোসিস করতে আমার সহজ হবে, সো এই জন্য এটা E1। যদি লেস দেন 2 সেন্টিমিটার থাকে তাহলে এটা হবে E2। কিন্তু দেখা গেল যে এমন একটা অবস্থায় হলো যে এটা আমাদের হাইলাম, এই যে আমাদের রাইট হ্যাপাটিক ডাক্ট লেফট হ্যাপাটিক ডাক্ট মিলে যেখানে কমন হ্যাপাটিক ডাক্ট হয়েছে এখানে আমার ইনজুরিটা হলো, কিন্তু কিছুটা কানেকশন রয়ে গেল, এটাকে আমার বলছে E3।
অর্থাৎ যত ডিফিকাল্ট হচ্ছে তত ক্লাসিফিকেশন গুলো উপরের দিকে যাচ্ছে, যত ডিফিকাল্ট হচ্ছে পরবর্তী সাবজেক্টটা যত ডিফিকাল্ট হচ্ছে তত ক্লাসিফিকেশন গুলো উপরে যাচ্ছে। যদি আরো বেশি হয়ে যায় তাহলে এখানে চলে যাবে। আর E5 এর মধ্যে আছে দেখা হলো রাইট ডাকটা চলে গেল, কারণ আমরা জানি রাইট লোব ইজ দ্য মেইন লোব। সো ওই ডাকটা যখন আমাদের কাটা পড়ে যাবে এই জন্য এটা উপরে চলে যাচ্ছে। আর দ্বিতীয় হলো এই হাইলাম সহ দুটো টোটাল সেপারেট হয়ে গেছে, এটা হলো E6। সো এই অনুযায়ী আমরা বাইল ডাক্ট ইনজুরিতে আমাদের ক্লাসিফিকেশন 1 2 3 4 5 6 এভাবে আমরা ক্লাসিফিকেশন করে থাকি। দেন হলো এখানে আসলে এরপরে এই অংশটাতে আমাদের ইনভেস্টিগেশনের কথাই লেখা আছে। হ্যাঁ, আমাদের এখানে ইনভেস্টিগেশনের কথাই লেখা আছে, আমরা কি কি ইনভেস্টিগেশন করব ক্লাসিফিকেশনের পরে। এখানে তাই মেইনলি হলো যে আমরা যে ইনভেস্টিগেশনটা করব সেটা হলো এমআরসিপি। আমাদের এখানে অনেক জায়গায় ইআরসিপি সম্পর্কে কিছু যুক্তি দেওয়া আছে, আমরা যুক্তিগুলো জেনে রাখবো, কিন্তু তারপরে আমরা এমআরসিপি যুক্তি আমরা আসলে এমআরসিপি এখন করে থাকি। তারপরে হলো আমরা যখন ক্লাসিফিকেশন করে ফেলবো, আমরা যখন বুঝতে পারবো হ্যাঁ পেশেন্টের বাইল ডাক্ট ইনজুরি হয়েছে, তখন আমাদের ট্রিটমেন্ট হলো সার্জিক্যাল রিপেয়ার, অর্থাৎ সার্জারি করে আমাদের এই বাইলটাকে স্মল ইন্টেস্টাইনে ড্রেন বা চলে আসার একটা কমিউনিকেশন করে দিতে হবে। এই কমিউনিকেশনটা হলো আমাদের সার্জারি বা সার্জারি রিপেয়ার। তাহলে এটা কিসের উপর নির্ভর করছে? কোন লেভেলে, ওই যে বললাম ক্লাসিফিকেশন অনুযায়ী যে লেভেলে তার ইনজুরি হয়েছে সেই অনুযায়ী। যদি আমার এখানে ইনজুরি হয় তাহলে আমার কোলিডোকো জেজুনোস্টোমি, আর যদি আমার এখানে ইনজুরি হয় আমার হ্যাপাটিকো জেজুনোস্টোমি। এখানে ইনজুরি হলে হয়তো বা দেখা যাচ্ছে আমার আরো কোনো প্রসিডিউর লাগছে, ইভেন আমার লিভার ট্রান্সপ্লান্টের মতো সিচুয়েশন আমার তৈরি হতে পারে, যদি আমাদের দেশে হয় না তারপর। আচ্ছা, সো এই সকল জিনিসের উপর আমার এই ইনজুরি গুলো নির্ভর করবে। সো এই জন্যই বলছি যে দেখেন আবারও আপনি যদি এই জিনিসগুলো না বুঝেন তাহলে কিন্তু আপনি ঠিকভাবে জিনিসগুলো মনেও রাখতে পারবেন না, বলতেও পারবেন না। এখানে মুখস্থ করার কিছু নাই, এই চ্যাপ্টারে অনেক কিছুই আছে যে যেগুলো আমাদেরকে বুঝে পড়তে হবে। হ্যাঁ, সো এটাই বলা হয়েছে এরপরে যে স্টারবার্গ অপারেশন, সো সরি ক্লাসিফিকেশন। দেন হলো দেখা গেছে যে স্মল একটা ইনজুরি থাকলে আমাদের ওই যে বলেছি যে আমরা তিন ভাবে এই চিকিৎসাটা করতে পারি। যদি ইআরসিপি থাকে তাহলে আমরা ইআরসিপি স্ট্যান্ড করে দিতে পারি যদি মনে হয় যে কোনো কারণে, যেমন সেটা কখন হতে পারে। আমি আবারও এখানে আসি, এই ধরনের একটা স্মল একটা ইনজুরি আছে, সো সেই ক্ষেত্রে পেশেন্টকে আমি কি করব, একটা ইআরসিপি করে একটা স্ট্যান্ড বসায় দিতে পারি, তাহলে পেশেন্টের ইআরসিপি ট্রিটমেন্ট হলো। আর এই ধরনের কোনো ট্রিটমেন্ট বর্তমান সময় আমরা অনেক সময় কোলিডোকো যে এটা ল্যাপারোস্কোপিক্যালি করতে পারি, যেহেতু আমি আগের কোলিসিস্টেক্টমি ল্যাপারোস্কোপি করেছি। যদি আবার সেরকম ল্যাপারোস্কোপির সেটআপ থাকে, আমার যদি এক্সপার্টিস থাকে যারা পারেন, তারা এটা আবার ল্যাপারোস্কোপিক্যালি রিপেয়ার করে দিতে পারে। আর যদি সেরকম কিছু না থাকে তাহলে আমরা ওপেন করতে পারি, অথবা এই ধরনের জটিল হলে আমরা ওপেন করে করতে পারি। সো তিনটা প্রসিডিউরই আমার এখানে লাগতে পারে। সো ইআরসিপি করলাম, অথবা এই যে রো এন্ড ওয়াই কোলিডোকো জেজুনোস্টোমি। হ্যাঁ, এবং বলা হচ্ছে পারফর্ম বাই এ এক্সপিরিয়েন্স হেপাটোবিলিয়ারি সার্জন। হ্যাঁ, এটা সবসময় এরকম হয়, প্রাইমারি সার্জন যিনি হয়তো কোলিসিস্টেক্টমি অপারেশন করেছেন ওনার এই রিপেয়ারটা না করাটাই সব এখন অ্যাডভাইস করা হয়। হ্যাঁ, তারপরে যেটা হলো এরপরেও যদি আমাদের না হয় তাহলে কোনো কারণে আমাদেরকে সরি বাকি আর কিছু না, আমরা হয়তো ইআরসিপি করে করতে পারি, অথবা এই রো এন্ড ওয়াইটা আমরা ল্যাপারোস্কোপিও করতে পারি, অথবা ওপেনও করতে পারি। ওপেনও করতে পারি, ওপেন করেও আমরা এটা করতে পারি, দুই প্রসিডিউর করতে পারি, ল্যাপারোস্কোপিও করা যায়, ওপেনও করা যায়। দেন আসি আমরা পড়লাম কি বাইল ডাক্ট ইনজুরি। ওকে, বাইল ডাক্ট ইনজুরি আমি আরেকটা জিনিস আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি, সেটা হলো এই বাইল ডাক্ট স্ট্রাকচার, অর্থাৎ বিনাইন বিলিয়ারি স্ট্রাকচার। বিলিয়ারি স্ট্রাকচার হলো আমাদের কমন হেপাটিক ডাক্ট, তারপরে কমন বাইল ডাক্ট, এটা হলো স্ট্রাকচার হয়ে যাওয়া। ওকে, বিলিয়ারি স্ট্রাকচার। এখন এই বিলিয়ারি স্ট্রাকচারের মধ্যে আমি এটা একটু আলোচনা করে যাই, কারণ আমাদের বাইল ডাক্ট ইনজুরি, অর্থাৎ বাইল ডাক্ট ইনজুরি এক ধরনের আসলে বিলিয়ারি স্ট্রাকচার। হ্যাঁ, বাইল ডাক্ট ইনজুরি আমাদের এক ধরনের বিলিয়ারি স্ট্রাকচার, সো সেজন্য এই ক্লাসিফিকেশনটা এখানে দেওয়া আছে। এই বিলিয়ারি স্ট্রাকচার অর্থাৎ ন্যারোইং অফ দা সিভিডি কমন বাইল ডাক্ট, এটা বিনাইনের জন্য হতে পারে, মেলিগন্যান্ট ডিজিজের জন্য হতে পারে। সো প্রথমে আমরা দুই ভাগ করবো, এখানে শুধু বিনাইনের কথা বলা আছে, প্লাস কি হতে পারে, মেলিগন্যান্ট হতে পারে। অর্থাৎ বিলিয়ারি স্ট্রাকচার কি কারণে হতে পারে, বিনাইন ডিজিজের জন্য হতে পারে, মেলিগন্যান্ট ডিজিজের জন্য হতে পারে। সরি, আমি মেলিগন্যান্ট লিখেছি, মেলিগন্যান্ট ডিজিজের জন্য হতে পারে। আচ্ছা, বিনাইনটাকে আমরা সবসময় বলেছি যখন আমরা কোনো ক্লাসিফিকেশন করব তখন ভাগ ভাগ করে ক্লাসিফিকেশন করলে আমাদের সবচেয়ে ভালো হবে। যেখানেই ক্লাসিফিকেশন আছে সেখানেই কিন্তু আমি একই কথাটা বলছি। সো বিনাইন স্ট্রাকচারের মধ্যে কিছু হতে পারে কনজেনিটাল হতে পারে, আমরা আগেই পড়েছি বিলিয়ারি অ্যাট্রেসিয়া। কিছু হতে পারে এই যে বাইল ডাক্ট ইনজুরি। হ্যাঁ, সো বাইল ডাক্ট ইনজুরির মধ্যে আবার বিভিন্ন রকম হতে পারে, কোলিসিস্টেক্টমি করার সময় বাইল ডাক্ট ইনজুরি হতে পারে, গ্যাস্ট্রেক্টমি করার সময় বাইল ডাক্ট ইনজুরি পারে,
কোলিসিস্টেক্টমি মানে গলব্লাডার সার্জারি। কোলিডোকোটমি অর্থাৎ অর্থাৎ কোনো কারণে আমাদের কমন বাইল ডাক্টে স্টোন ছিল, সেটা সার্জারি করার মধ্যে হতে পারে, ট্রান্সপ্লান্টের সময় হতে পারে, হ্যাপাটিক ডিসেকশনের সময় হতে পারে। সো বাইল ডাক্ট ইনজুরির ও বিলিয়ারি স্ট্রাকচারের একটা গুরুত্বপূর্ণ কজ। তারপর ইনফ্লামেটরি, কখনো যদি কোলাঞ্জাইটিস হয় বারবার, অথবা আমাদের দেশের জন্য যেখানে প্যারাসাইট অর্থাৎ কৃমি একটা প্রকোপ আছে, সেই সকল অঞ্চলে যারা সতর্ক না তাদের ক্ষেত্রে অনেক সময় কৃমি চলে আসতে পারে সিবিডিতে। সো প্যারাসাইটিক ডিজিজ হতে পারে, প্যাঙ্কিয়াটাইটিস হতে পারে, কোলাঞ্জাইটিস হতে পারে, এছাড়া ট্রমার জন্য হতে পারে, ইডিওপ্যাথিক অর্থাৎ যেখানে কোনো কজ পাওয়া যাচ্ছে না। সো এগুলা হলো বিলিয়ারি স্ট্রাকচারের কজ, বিলিয়ারি স্ট্রাকচারের কজ। আর মেলিগনেন্টের মধ্যে আমরা কি বলতে পারি? মেলিগনেন্টের মধ্যে আমরা সবার আগে আসবে কোলাঞ্জিও কার্সিনোমা অর্থাৎ কার্সিনোমা অফ দা বাইল ডাক্ট। এটা হতে পারে কমন বাইল ডাক্ট, এটা হতে পারে হ্যাপাটিক বাইল ডাক্ট। সো কোলাঞ্জিও কার্সিনোমা। তারপরে অন্যান্য আমরা বলতে পারি গল ব্লাডার কার্সিনোমা এখানে ইনভলভ করতে পারে। সো বাইল বিলিয়ারি স্ট্রাকচার যখন ক্লাসিফিকেশন বলবে, প্রথমে আমরা দুভাগ করব, একটা বিনাইন একটা মেলিগন্যান্ট। বিনাইনের মধ্যে কনজেনিটাল, বাইল ডাক্ট ইনজুরি, ইনফ্লামেটরি, ট্রমা, ইডিওপ্যাথিক। আর মেলিগন্যান্টের মধ্যে আমরা কোলাঞ্জিও কার্সিনোমা বলবো, কার্সিনোমা গল ব্লাডার বলবো, প্যাঙ্কিয়াটিক কার্সিনোমা বলবো। তার প্রেসার ইফেক্ট হোক বা ইনভলভমেন্ট হোক, ওভাবে আমাদের বিলিয়ারি স্ট্রাকচার হতে পারে। সো আমরা বাইল ডাক্ট ইনজুরির মধ্যে আপনাদের ওই ক্লাসিফিকেশনটা যেহেতু গুরুত্বপূর্ণ ছিল, আমরা আলোচনা করে আসলাম। এখন আমি যে ডিজিজটা নিয়ে আলোচনা করব সেটা হলো, আমি এই অংশটা বাদ দেই, তাহলে হলো আমার কি কোলিডোকোলিথিয়াসিস। কোলিডোকোলিথিয়াসিস অর্থাৎ স্টোন ইন দা কমন বাইল ডাক্ট। আর আমরা গতদিন পড়েছিলাম কোলিলিথিয়াসিস অর্থাৎ স্টোন ইন দা গল ব্লাডার, সেটা হলো কোলিলিথিয়াসিস। আর কোলিডোকোলিথিয়াসিস স্টোন ইন দা কমন বাইল ডাক্ট। এটা বিভিন্ন কারণে হতে পারে। হ্যাঁ, আমাদের এখানে কিছু কারণের কথা বলা আছে, ইনফেকশন হতে পারে, এবং এটাকে অন্যভাবে দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো প্রাইমারি, একটা হলো সেকেন্ডারি। এটা এখানে সম্ভবত লেখা নেই। প্রাইমারি এবং সেকেন্ডারি। প্রাইমারি হলো প্রাইমারি এবং সেকেন্ডারি। প্রাইমারি হলো যে স্টোনটা যদি আমার বাইল ডাক্টের মধ্যেই যদি কোনো কারণে তার সৃষ্টি হয়, সো সেটাকে আমরা বলবো প্রাইমারি। প্রাইমারি কেন? কোনো কারণে ইনফেকশন হলো, এই যে এখানে দেখা যাচ্ছে বিলিয়ারিটিতে কোনো কারণে ওয়ার্ম চলে গেল, তারপর সেখান থেকে স্টোন ফর্ম হলো। কিন্তু আমরা জানি যে ম্যাক্সিমাম আমাদের স্টোন হলো সেকেন্ডারি। সেকেন্ডারি স্টোন মানে স্টোনটা হয়েছে গল ব্লাডারে, সেখান থেকে সেটা সিস্টিক ডাক্ট হয়ে কমন বাইল ডাক্টে চলে আসে। সো কোলিডোকোলিথিয়াসিসের স্টোন দুভাবে আসতে পারে, একটা আসতে পারে প্রাইমারিলি, একটা আসতে পারে সেকেন্ডারিলি। প্রাইমারি মানে স্টোনটা কমন বাইল ডাক্টেই তার সৃষ্টি হয়েছে, এবং 80% ক্ষেত্রে এটা সৃষ্টি হয় ইনফেকশনের জন্য। আর সেকেন্ডারি হলো যেটা গল ব্লাডারে সৃষ্টি হয়েছে, তারপরে এটা কমন বাইল ডাক্টে চলে এসে শিফট করে চলে আসে, কিন্তু এটা ইন্টেস্টাইনে যায় নাই, এখানে রয়ে গিয়ে এটা আরো ধীরে ধীরে বড় হয়েছে। সো এটা হলো কোলিডোকোলিথিয়াসিস। তারপর হলো কোলিডোকোলিথিয়াসিসের সিমটম এবং সাইন, অর্থাৎ একজন পেশেন্টের কোলিডোকো অর্থাৎ গল ব্লাডার বাইল ডাক্টে, কমন বাইল ডাক্টে বা হেপাটিক বাইল ডাক্টে যখন তার স্টোন হবে, সেই কোলিডোকোলিথিয়াসিসের পেশেন্ট কি সিমটম এবং সাইন নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করবে। এখানে যখন পরীক্ষায় যখন আমাদের এই অবস্ট্রাকটিভ জন্ডিসের এই পেশেন্টগুলো যখন আমাদের থাকবে, অর্থাৎ সার্জিক্যাল জন্ডিসের, তখন আমরা দুটা ব্রড হেডলাইনে আমরা ভাগ করতে পারি। একটা হলো মেলিগন্যান্ট কজ, একটা হলো বিনাইন কজ। অর্থাৎ বিনাইন কজে কেন অবস্ট্রাকটিভ জন্ডিসটা হয়েছে, আর একটা হলো মেলিগন্যান্সের জন্য কেন অবস্ট্রাকটিভ জন্ডিসটা হয়েছে। মেলিগন্যান্সির জন্য যখন অবস্ট্রাকটিভ জন্ডিসটা হবে, তখন আমরা মেলিগন্যান্সি কি, এটা হতে পারে আমার কোলাঞ্জিওকার্সিনোমা, এটা হতে পারে আমাদের কার্সিনোমা অফ দ্য গল ব্লাডার, এটা হতে পারে আমাদের পেরিওইম্পুলারি কার্সিনোমা, এটা হতে পারে আমার কার্সিনোমা প্যাঙ্কিয়াস, এটা হতে পারে আমার কার্সিনোমা স্টোমাক, অথবা অন্য কোনো, যেমন একজনের ব্রেস্ট ক্যান্সার আছে, সেটা লিভারে মেটাস্টাসিস হয়েছে, তারপরে জন্ডিস হয়েছে। সো এগুলো হলো সব মেলিগন্যান্ট কজের জন্য অবস্ট্রাকটিভ জন্ডিস। আর বিনাইন কজের জন্য তাহলে কি কি আসবে? বিনাইন কজের জন্য একটা গুরুত্বপূর্ণ কজ হলো আমাদের বাইল ডাক্ট ইনজুরি। হ্যাঁ, আরেকটা গুরুত্বপূর্ণ কজ হলো আমার, সেটা হলো কোলিডোকোলিথিয়াসিস অর্থাৎ সিবিডি স্টোন। সো এই দুইটা কজের জন্য আমার কি হতে পারে? পেশেন্টের অবস্ট্রাকটিভ জন্ডিস হতে পারে। সো আমরা এখন পড়ছি যে সিবিডি স্টোন বা কোলিডোকোলিথিয়াসিস হলে সে কি কি ফিচার হবে। সো ফিচারের মধ্যে সবার প্রথম ফিচার হলো আমাদের জন্ডিস। আর সেকেন্ড যেটা মনে রাখতে হবে সেটা হলো, যদি স্টোন হয় তখন সাধারণত পেইন থাকে, ফিভার থাকে। হ্যাঁ, কিন্তু মেলিগনেন্সি হলে আমরা সবসময় জানি যে আমাদের মেলিগনেন্সি ডিজিজ গুলো কেন ডেঞ্জারাস, কারণ এগুলো পেইন প্রডিউস করে না, এগুলো নীরবে নীরবে অ্যাডভান্স হতে থাকে। সো সেজন্যই আমরা এই যে বললাম সেটা হলো কোলিডোকোলিথিয়াসিস অর্থাৎ সিবিডি স্টোনের পেশেন্ট সাধারণত
পেইন, ফিভার এবং জন্ডিস নিয়ে প্রেজেন্ট করবে। মেলিগনেন্সি হলে দেখা যাবে যে আমরা অনেক জায়গায় এই ব্যাপারটা পড়বো, কার্বোশিয়াল লতে পড়বো, আমরা চারকোট ট্রায়াডে পড়বো, যে দেখা যাবে যে যদি আমাদের মেলিগনেন্ট ডিজিজ হয় তখন আসলে পেশেন্ট পেইন এবং ফিভার নিয়ে প্রেজেন্ট করবে না। সো আমরা সিমটমের মধ্যে কি বলবো, সিভিডি স্টোনের একটা পেশেন্ট আমাদের কাছে কি নিয়ে প্রেজেন্ট করবে, পেইন নিয়ে প্রেজেন্ট করবে, তারপরে জন্ডিস নিয়ে প্রেজেন্ট করবে, তার ফিভার থাকতে পারে, হ্যাঁ, তারপরে তার ওয়েট লস থাকতে পারে, অ্যানোরেক্সিয়া, যদিও ওয়েট লস অ্যানোরেক্সিয়া এগুলো মেলিগনেন্ট ডিজিজের সঙ্গে সবচেয়ে বেশি আসে। হ্যাঁ, আচ্ছা, তারপর হলো কোলানজেটের এবং চারকোট ট্রায়াড, আমি কিছুক্ষণ আগে বলছিলাম এই চারকোট ট্রায়াড হলো এই তিনটাকে একসঙ্গে চারকোট ট্রায়াড বলা হয়। হ্যাঁ, পেইন, জন্ডিস এন্ড ফিভার। হ্যাঁ, এবং এই তিনটাই হলো কোলানজাইটিস অর্থাৎ ইনফ্লামেশন অফ বাইল ডাক্ট, তার একটা লক্ষণ, তিনটা মিলে। সো এগুলোকে বিভিন্ন নামে নামকরণ করা হয়েছে। আর একটা জিনিস আমি গত ক্লাসেও আলোচনা করেছি, সেটা হলো কার্বোশিয়াল ল। এটা কি? এটা হলো যে আমি আগে সাধারণভাবে বলি, এখানে যেটা বলা হচ্ছে দেখেন, গল ব্লাডার যদি ডিস্টেনশন হয় কোনো একটা ডিজিজে, যদি তার সঙ্গে জ্বর না থাকে বা পেইন না থাকে, তাহলে আমরা মনে করব এখানে সাধারণত মেলিগনেন্ট ডিজিজের সম্ভাবনা বেশি। হ্যাঁ, যেমন ইন অবস্ট্রাকশন অফ দ্য কমন বাইল ডাক্ট ডিউ টু স্টোন ডিস্টেন্ডেড গলব্লাডার সেলডম অকার্স। অর্থাৎ স্টোন ডিজিজের জন্য এখানে যেটা বলা হয়েছে সেটা হলো স্টোন ডিজিজের জন্য যদি গলব্লাডার ডিস্টেনশন সাধারণত হয় না, স্টোন ডিজিজের জন্য গলব্লাডার ডিস্টেনশন সাধারণত হয় না। কারণ কি, তার আগেই যে বারবার পেইন, ফিভার, জন্ডিস অর্থাৎ বারবার কোলানজাইটিস হওয়ার জন্য গলব্লাডারটা শিভেলড হয়ে যায় অর্থাৎ কন্ট্রাক্টেড হয়ে যায়। হ্যাঁ, সো এটা আমরা কার্বোশিয়াল ল যদি আমরা এভাবে পড়ি, আমরা এভাবেই পড়তে হয়। আসলে ল গুলো আমাদেরকে যেভাবে লেখা আছে, হয়তো দু একটা শব্দ চেঞ্জ হতে পারে, কিন্তু আমাদেরকে এভাবেই মুখস্থ করতে হয়। আর বোঝার ব্যাপার হলো যে স্টোন ডিজিজে আমরা সাধারণত গলব্লাডারকে পালপেবল পাই না। আমরা যদি কোনো পেশেন্টের গলব্লাডার পালপেবল পাই, তাহলে আমরা ধরে নিব যে আমরা মনে করতে পারি তার ডিজিজটা একটা ডেঞ্জারাস ডিজিজ। কি কি ডেঞ্জারাস ডিজিজ? এটা হতে পারে এই যে কার্সিনোমা অফ দ্য পেরিএম্পুলারি কার্সিনোমা, কার্সিনোমা প্যানক্রিয়াস অথবা কার্সিনোমা গলব্লাডার। অর্থাৎ কোনো পেশেন্টের যদি আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশনে গলব্লাডার ডিস্টেন্ডেড পাই, তখন আমরা সাধারণত এটা স্টোন ডিজিজের জন্য হয় না, কারণ স্টোন ডিজিজে গলব্লাডার আগেই কি হয়ে যায়, শিভেলড হয়ে যায় অর্থাৎ কন্ট্রাক্টেড হয়ে যায়। সো এটাই বলেছে। সো সাইনের মধ্যে আমরা কি পাবো? সাইনের মধ্যে যখন আমরা পাবো, একদম উপর থেকে ধরি, পেইন যেহেতু থাকবে, পেশেন্টের রাইট হাইপোকন্ড্রিয়াকে টেন্ডারনেস থাকবে, পেশেন্টের আমরা জন্ডিস পাবো, পেশেন্টের ফিভার পাবো। এই কন্ডিশন গুলো থাকলে পেশেন্ট ডিহাইড্রেটেড থাকতে পারে। তারপরে আমরা রাইট হাইপোকন্ড্রিয়াকে যখন এক্সামিনেশনে যাব, আমাদের মার্ফি সাইন পজিটিভ থাকতে পারে যদি প্রেজেন্ট ইনফ্লামেশন থাকে। আর গল ব্লাডার আমরা সাধারণত পালপেবল পাবো না। গল ব্লাডার পালপেবল কখন পাবো? আমরা মেলিগনেন্ট ডিজিজ। এই জিনিসটা আমরা মনে রাখার চেষ্টা করব, বুঝে মনে রাখার চেষ্টা করব। ওকে, দেন হলো আমাদের সিবিডি তে স্টোন আছে। এখন আমরা এটা কিভাবে ম্যানেজ করব? সিবিডি তে স্টোন আছে অর্থাৎ বাইল ডাক্টে স্টোন আছে, এটা আমরা তিন ভাগে ম্যানেজ করতে পারি। এখানে যেভাবে লেখা আছে আপনারা এটা পড়বেন, কিন্তু প্রেজেন্ট প্র্যাকটিসে যেটা আছে তিন ভাবে ম্যানেজ করতে পারি আমরা। একটা হলো ওপেন সার্জারি করতে পারি, দু নাম্বার হলো আমরা ল্যাপারোস্কোপিক্যালি করতে পারি, তিন নাম্বার হলো আমরা ইআরসিপির মাধ্যমে করতে পারি। ইআরসিপির মাধ্যমে করতে পারি। সো এটা অবশ্যই সবাইকে মনে রাখতে হবে যে কমন বাইল ডাক্টে যদি আমাদের স্টোন থাকে, আমরা এই স্টোনটার চিকিৎসা তিনটা পদ্ধতিতেই করতে পারি। একটা হলো ওপেন সার্জারি করে করতে পারি, দুটা হলো ল্যাপারোস্কোপির মাধ্যমে করতে পারি। ল্যাপারোস্কোপির মাধ্যমে করতে হলে কি করতে হবে? আমার এরকম একটা ল্যাপারোস্কোপি, গলব্লাডার কোলিসিস্টেক্টমি ল্যাপারোস্কোপিক্যালি করা অত্যন্ত সহজ, সব জায়গায় হয় বলতে গেলে। কিন্তু সিবিডি এক্সপ্লোর করে ওখান থেকে স্টোন বের করে নিয়ে আসা, এটা যথেষ্ট জটিল প্রসিডিওর। সো এটার জন্য সেই সেটআপ লাগবে, কিন্তু এটা করা যায়। এটা যদি আমরা একসঙ্গে করতে পারি তাহলে এটা অনেক সাশ্রয়ী পেশেন্টের জন্য অনেক সাশ্রয়ী। হ্যাঁ, সো ল্যাপারোস্কোপিক্যালি আমরা করতে পারি দুটা, আমরা কোলিসিস্টেক্টমি করতে পারি, গলব্লাডার স্টোনও আমরা রিমুভ করতে পারি ল্যাপারোস্কোপিক্যালি। তিন নাম্বার আমাদের ইআরসিপি করতে পারি, অর্থাৎ সিবিডি থেকে আমরা স্টোন ইআরসিপি করতে পারি। আমাদের দেশে এখনো যদিও ইআরসিপিটা জনপ্রিয়, কিন্তু এটা ধীরে ধীরে আমাদের এক্সপার্ট সার্জনরা এক্সপার্ট হচ্ছে ল্যাপারোস্কোপি করার জন্য এবং অনেক আগ্রহ নিয়ে করছে, এবং সেক্ষেত্রে পেশেন্টের অনেক কিছু সেভ হয়ে যায় যদি আমরা ল্যাপারোস্কোপিক্যালি করতে পারি। হ্যাঁ, সো গলব্লাডার স্টোনের চিকিৎসা আমরা তিন ভাগে করতে পারি। গলব্লাডার স্টোনের চিকিৎসা আমরা করেছি কোলিসিস্টেক্টমি, এবং গোল্ডেন স্ট্যান্ডার্ড হলো ল্যাপারোস্কোপি কোলিসিস্টেক্টমি, আর একটা কি ওপেন ভাবে করতে পারি। আর আমাদের কমন বাইল ডাক্টের
স্টোন আমরা 3 ভাগে করতে পারি, ওপেন সার্জারির মাধ্যমে করতে পারি, ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমে করতে পারি, অথবা আমরা ইআরসিপির মাধ্যমে করতে পারি। ওকে, সো এটা হলো আমাদের কি বললাম, কোলিডোকোলিথিয়াসিসের আমাদের সিমটম নিয়ে আলোচনা করলাম, কজ নিয়ে আলোচনা করলাম, তারপরে সিমটম নিয়ে আলোচনা করলাম, তারপরে ইনভেস্টিগেশন যদি আমি বলি তাহলে ব্লাডের যে ইনভেস্টিগেশন, সিবিসি, তারপরে টোটাল বিলিরুবিন, ডিরেক্ট বিলিরুবিন, ইনডিরেক্ট বিলিরুবিন, তারপরে হলো লিভার ফাংশন টেস্ট, এগুলো তো আমি করবই। তারপরে আমি আল্ট্রাসোনোগ্রাফি করব, তারপরে আমি এমআরসিপি করব। আমি ইআরসিপি ইনভেস্টিগেশন হিসাবে করব না, এমআরসিপি করব, করে তারপর আমার যখন ডায়াগনোসিস কনফার্ম হবে তখন পেশেন্টের সামর্থ্য এবং সার্জনের এক্সপার্টিস সবকিছু মিলে আমি এটা ওপেন সার্জারির মাধ্যমে এটা চিকিৎসা করতে পারি, ল্যাপারোস্কোপির মাধ্যমে করতে পারি। যদি আমার গল ব্লাডার স্টোন থাকে, সিভিডিতে স্টোন থাকে, তাহলে আমার যদি আমি ল্যাপারোস্কোপির মাধ্যমে করতে পারি তাহলে একবারে আমার দুটো সার্জারি হয়ে যাবে। আর নয়তো আমি ইআরসিপির মাধ্যমে কমন বাইল ডাক্টের স্টোন রিমুভ করে তারপরে আবার গল ব্লাডার সার্জারির জন্য আমার ল্যাপারোস্কোপি করতে হবে। সো সেটাও একটা অপশন। সো এই অপশনগুলো কোনটার ক্ষেত্রে কি অপশন হবে এটা যদি আমরা না বুঝি, শুধু আমরা মুখস্থ করে আমরা এই চ্যাপ্টারটা আসলে পড়তে পারবো না। যেমন এখানে একটা ছবি দেয়া আছে, সেটা হলো পেশেন্ট প্রেজেন্টেড উইথ, এটা বেলিয়ান লাভসের ছবি, যেহেতু গুরুত্বপূর্ণ এই জন্য আমি আলোচনা করছি। ফিগার 67.34, দিস পেশেন্ট প্রেজেন্টেড উইথ জন্ডিস 4 days আফটার এ ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি। এবং ডাক্টের মধ্যে কি, এই যে এটা হলো তার ডাক্ট, বাইল ডাক্ট। ওকে, আর এটা হলো আমাদের স্কোপ, ইআরসিপি স্কোপ। হ্যাঁ, এটা হলো আমাদের ইআরসিপি এন্ডোস্কোপ। সো বাইল ডাক্টের মধ্যে কি দেখা যাচ্ছে, এই যে নেগেটিভ শ্যাডো, 2টা 3টা 4টা 5টা 6টা, অনেকগুলো, এগুলাকে বলি আমরা রেডিওলুসেন্ট শ্যাডো। যেটা হোয়াইট দেখা যায় এটা রেডিও ওপেক শ্যাডো, যেটা ব্ল্যাক দেখা যায় এটা রেডিও লুসেন্ট শ্যাডো। সো দেখা যাচ্ছে যে রেডিওলুসেন্ট শ্যাডো, এটাকে আমরা অনেক সময় রেডিওলুসেন্ট শ্যাডো অথবা নেগেটিভ শ্যাডো বলে আমরা বর্ণনা করে থাকি। রেডিওলজিক্যালি যেভাবে বর্ণনা, আমরা কিন্তু ওভাবেই শেখার চেষ্টা করব, যে একজন রেডিওলজিস্ট এটার বর্ণনা যেভাবে লিখে রিপোর্টের মধ্যে সেভাবেই আমরা বলার চেষ্টা করব। সো এটা দেখা যাচ্ছে যে পেশেন্টের ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি হয়েছে, তারপর 4 দিন পরে সে এতগুলো স্টোন নিয়ে আসে। বর্তমান সময়ে এই ধরনের কন্ডিশন আসলে হয় না, কারণ আমরা আল্ট্রাসোনোগ্রাফি, আমাদের এমআরসিপি, আমাদের ইনভেস্টিগেশন প্রসিডিউর আগেই এতক্ষণ ধরে সেই আলোচনাই করছিলাম, এতটা ইমপ্রুভ হয়েছে যে আমরা আগেই সবকিছু সিদ্ধান্ত ফাইনাল করে দেন আমরা পেশেন্টের জন্য আমরা প্রসিডিউর গুলো নির্ধারণ করি, যে পেশেন্টের কি কোলিসিস্টেক্টমি করব, না পেশেন্টের কোলিসিস্টেক্টমির সাথে আমি ল্যাপারোস্কোপি করব, না ওপেন সার্জারি করব, না ইআরসিপি লাগবে, না কোনটার কম্বিনেশন লাগবে। সো এটা জাস্ট আপনাদের জন্য নিয়ে আসা হলো বোঝানোর জন্য, যে এরকম যদি ছবি থাকে তাহলে এটা আমরা সিভিডি স্টোন হিসাবে আমরা এই জিনিসগুলো আমরা আমাদের ডায়াগনোসিস হলো সিভিডি স্টোন। এখানে একটা প্রসিডিউরের কথা বলা হচ্ছে, সেটা হলো বারহিনি টেকনিক। বারহিনি টেকনিক এটা হলো যে কমন বাইল ডাক্টে যদি স্টোন থাকে, বিশেষ করে যদি কোনো কারণে আমরা ওপেন সার্জারি বা ল্যাপারোস্কোপিক সার্জারির পরে টি টিউব দিয়ে আসলাম, তারপরে দেখা যাচ্ছে আরো স্টোন রয়ে গেছে, সেই ধরনের একটা কন্ডিশনে আমরা আসলে বারহিনি টেকনিকটা আমরা ব্যবহার করে থাকি। সো দেখেন অনেক কিছু আছে এই চ্যাপ্টারের মধ্যে। এটাও একটা জিনিস যে আমরা একটা পেশেন্টের ওপেন কোলিডোকোলিথোটমি করে আসছি, অথবা আমরা একটা পেশেন্টের ল্যাপারোস্কোপিক কোলিডোকোলিথোটমি করে আসছি, যদিও এই ধরনের ক্ষেত্রে সাধারণত থাকে না, সার্জনরা বারবার চেক করেন, এবং অনেক সময় ইন্ট্রা অপারেটিভ কোলাঞ্জিওগ্রাম বলে, সেটাও করা হয়, সেটা করেও চেক করা হয়, কারণ স্টোন আমরা রেখে আসতে চাই না। তারপরে যদি কোনো কারণে থেকে যায় তখন কিভাবে এটাকে রিমুভ করা হয় তার একটা টেকনিক হলো এই বারহিনি টেকনিক। যেমন এখানে এই যে এটা হলো আমাদের টি টিউব, এই যে টি টিউব দেওয়া আছে, সিবিডির মধ্যে সার্জারি হয়েছে, কিন্তু পরে দেখা গেল যে টি টিউব কোলাঞ্জিওগ্রাম, এটাকে বলে টি টিউব কোলাঞ্জি, টি টিউবের মাধ্যমে ডাই দিয়ে যে কোলাঞ্জিওগ্রাম মানে হলো মানে কন্ট্রাস্ট এক্স-রে অফ বিলিয়ারি ট্রি, সেটার নাম হলো কোলাঞ্জিওগ্রাম। করার পরে দেখা গেল তার একটা স্টোন আছে, তখন আমরা এটাকে কিভাবে রিমুভ করি, সেটা হলো আমি টি টিউব রিমুভ করার পরে আমাদের এই টি টিউবটা সাধারণত স্কিনের সঙ্গে বের করে দেওয়া হয়, এখানে পেশেন্টের বডি শেষ, স্কিনের সঙ্গে বের করে দেওয়া হয়। সো এই দিক দিয়ে আমরা এই যে কোলিডোস্কোপ দিই, দিয়ে তারপর এটাকে বলে ডরমিয়া বাস্কেট, অর্থাৎ এটাখানে একটা পদ্ধতিতে এখানে একটা ঝুড়ির মতো, এটা দিয়ে আমি স্টোনটাকে ধরে তারপর বের করে নিয়ে আসি। সো এই টেকনিকটার নাম হলো বারহিনি টেকনিক। সো এই ধরনের ক্লিনিক্যাল সিচুয়েশন দিয়ে যখন পরীক্ষায় প্রশ্ন থাকবে, এটা হতে পারে ভাইবা বোর্ডে, এটা হতে পারে রিটেনে, এটা হতে পারে আমাদের পরীক্ষায়, তখন আমরা এই বারহিনি টেকনিকটা বলবো। বেলিয়ান লাভসে এটা সম্পর্কে আর কোনো ডিটেলস নাই, শুধু ছবি দিয়ে জিনিসটা বর্ণনা করে আছে। সো এটা আমাদেরকে প্রথমে বুঝতে হবে কোন কন্ডিশনে আমরা এটা প্রয়োগ করব, তারপরে কিভাবে প্রয়োগ করব, কেন প্রয়োগ করব, ঠিক আছে। আচ্ছা, তারপর আমি এটা তো আলোচনা করেছি।
দেন আমরা আসি দুটো ম্যালিগন্যান্ট ডিজিজ সম্পর্কে, একটা হলো কোলাঞ্জিওকার্সিনোমা আর একটা হলো গল ব্লাডার কার্সিনোমা। কোলাঞ্জিওকার্সিনোমা হলো বাইল ডাক্ট ক্যান্সার। দেখেন বাইল ডাক্ট ক্যান্সারের নাম হলো কোলাঞ্জিওকার্সিনোমা। এটা হলো ইটস এ ম্যালিগন্যান্ট টিউমার অফ গল ব্লাডার এন্ড এক্সট্রা হেপাটিক বিলিয়ারি ট্রি আর আনকমন। এটা বলা হচ্ছে যে গল ব্লাডার অথবা বিলিয়ারি ট্রির যে ম্যালিগন্যান্ট গুলো সেটা এমনিতেই খুব আনকমন। সো আমরা সামারি বক্সে দেখে আসি। এটা হলো ইটস এ ভেরি রেয়ার বাট নাম্বার ইজ ইনক্রিজিং। মোস্ট পেশেন্ট প্রেজেন্টেড উইথ অ্যাবনর্মাল লিভার ফাংশন টেস্ট অথবা জন্ডিস নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে কোলাঞ্জিওকার্সিনোমার পেশেন্ট। আমরা ডায়াগনোসিসের জন্য কি করব? আল্ট্রাসোনোগ্রাফি করব, সিটি স্ক্যান করব, এমআরসিপি করব। সিটি এই ক্যান্সারের সিটি স্ক্যানের গুরুত্ব হলো স্টেজিং এর জন্য, স্টেজিং এর জন্য। ওকে, যার কারণে আমরা যখন বাইল ডাক্ট ইনজুরি পড়েছি তখন কিন্তু আমরা সিটি স্ক্যানের কথা বলিনি, তখন শুধু এমআরসিপির কথা বলেছি, অর্থাৎ এমআরআই এর কথা বলেছি। কিন্তু ক্যান্সারের ক্ষেত্রে যেহেতু আমাদের স্টেজিং এর প্রয়োজন হয়, সো আমাদের এখানে সিটি স্ক্যানটা আসে। এবং দেখা যাচ্ছে যে মেজরিটি অফ দ্য পেশেন্টকে আমি গতদিন বা অন্যান্য ক্লাসেও আলোচনা করেছি যে যে কোনো ক্যান্সারের চিকিৎসা হলো দুরকম। একটা হলো কিউরেটিভ, অর্থাৎ আমরা সম্পূর্ণ ভালো করতে পারি, আর একটা হলো পেলিয়েটিভ। সো দেখা যাচ্ছে যে এই গল ব্লাডার রিলেটেড এই ডিজিজ গুলো পেশেন্ট এমন একটা স্টেজে প্রেজেন্ট করে যে আমরা আসলে তাদেরকে আর কিউরেটিভ চিকিৎসা দিতে পারি না, এবং তাদেরও অবজারভেশন তাই মেজরিটি অফ দ্য পেশেন্ট রিসিভ পেলিয়েটিভ কেয়ার অনলি। কমপ্লিট সার্জিক্যাল অ্যাকশন পসিবল, অর্থাৎ কিউরেটিভ ট্রিটমেন্ট অনলি মাত্র 10% ক্ষেত্রে সম্ভব। 90% ক্ষেত্রে পেশেন্ট পেলিয়েটিভ ট্রিটমেন্ট পেয়ে থাকে, 10% ক্ষেত্রে পেশেন্টের কিউরেটিভ ট্রিটমেন্ট আমরা দিতে পারি। এবং দেখা যায় যে এটার প্রগনোসিস খুব খারাপ। প্রগনোসিস মানে এই ডিজিজটা নিয়ে আমরা এক্সপেক্টেড লাইফ পেশেন্ট কতদিন বেঁচে থাকতে পারে সেরকম একটা জিনিস। সো এখানে প্রেগনেন্সি 4 এবং 90% ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে এখন পর্যন্ত যে চিকিৎসা পদ্ধতি আছে তাতে দেখা যাচ্ছে যে 1 বছরের বেশি সাধারণত পেশেন্ট গুলো বেঁচে থাকতে পারে না। তার কারণ হলো কেমো রেডিয়েশন থেরাপি হ্যাজ লিমিটেড রোল, অর্থাৎ এই ধরনের ক্যান্সার গুলোতে কোলাঞ্জিওকার্সিনোমা অথবা কার্সিনোমা গল ব্লাডারে আমাদের কেমোথেরাপিও ভালো কাজ করে না, আমরা এখনো ভালো কেমোথেরাপি আবিষ্কার করতে পারিনি। আর সেকেন্ড হলো এই ধরনের ক্যান্সারগুলোতে আমাদের রেডিওথেরাপিও ভালো কাজ করে না। সো এই মেলিগনেন্সি, এই ক্যান্সারগুলোর পুয়ার প্রগনোসিসের এটাই হলো কারণ। এটার এখনো কোনো ভালো কেমোথেরাপি আবিষ্কার হয় নাই, এটার কোনো ভালো রেডিওথেরাপিও আমরা খুব ভালো এটাতে কাজ করে না। ক্লিনিক্যাল ফিচার কি হবে? কোলাঞ্জিওকার্সিনোমার পেশেন্ট আমাদের কাছে অ্যাবডোমিনাল পেইন নিয়ে প্রেজেন্ট করতে পারে। দেন এটা হলো এই যে আর্লি স্যাটাইটি, অ্যানোরেক্সিয়া, ওয়েট লস, এগুলো হলো ক্যান্সারের সিমটম। যে কোনো ক্যান্সারে এই সিমটম গুলো হবে, অর্থাৎ অ্যানোরেক্সিয়া হবে, ওয়েট লস হবে। আর কোলাঞ্জিওকার্সিনোমা ক্যান্সারের পেইন হতে পারে। তারপরে কি হতে পারে? জন্ডিস। জন্ডিস, হ্যাঁ, জন্ডিস। এবং জন্ডিস থাকলে এই যে জন্ডিস থাকবে। আর এটা কি ধরনের জন্ডিস? এটা হলো অবস্ট্রাকটিভ জন্ডিস। সো অবস্ট্রাকটিভ জন্ডিস হলে কি থাকবে? তার ইচিং থাকবে, প্লুরাইটিস থাকবে, তারপরে তার পেল স্টুল থাকবে, হ্যাঁ, তারপরে তার ডার্ক ইউরিন থাকবে। জন্ডিস যেহেতু থাকবে ডার্ক ইউরিন থাকবে, সো এই জিনিসগুলো থাকবে। এই যে আবার যখন খুব বেশি ওয়েট লস হবে তখন পেশেন্ট ক্যাকিক হয়ে প্রেজেন্ট করবে। এবং আমরা জানি এই যে পালপেবল গল ব্লাডার কি, এই ধরনের ক্ষেত্রে আমরা গল ব্লাডার পালপেবল পাবো। আমরা পড়েছিলাম কার্ভোশিয়ার সাইনে বা কার্ভোশিয়ার লতে, যে আমরা যখন পালপেবল পাবো তখন আমরা চিন্তা করবো যে পেশেন্টের ম্যালিগন্যান্ট ডিজিজ হওয়ার সম্ভাবনা বেশি। ইনভেস্টিগেশনের মধ্যে কি আছে? এই ধরনের পেশেন্টগুলো আমরা বায়োকেমিক্যাল ইনভেস্টিগেশন করব, তার মানে সিবিসি, লিভার ফাংশন টেস্ট, তারপরে হলো লিভার ফাংশন টেস্টের মধ্যে আমাদের বিলিরুবিন চলে আসবে, অ্যালকালাইন ফসফেট চলে আসবে বা অন্যান্য চলে আসবে, এবং পেশেন্টের অন্যান্য প্যারামিটার গুলো করব। আর তার সঙ্গে আমরা টিউমার মার্কার, আমরা ক্যান্সারের জন্য কখনো কখনো স্পেসিফিক কিছু আমরা টেস্ট করে থাকি যেগুলোকে টিউমার মার্কার বলে। এবং কোলাঞ্জিওকার্সিনোমার জন্য একটা গুরুত্বপূর্ণ টিউমার মার্কার হলো CA99। এছাড়া আমরা এমআরসিপি, সিটি স্ক্যান করব, এমআরসিপি করব, আল্ট্রাসোনোগ্রাফি করব আছে। তো এখানে আমরা নতুন যেটা পেলাম যে ক্যান্সারের জন্য আমরা হেপাটোবিলিয়ারি ক্যান্সার বা গল ব্লাডার বা কমন বাইল ডাক্ট ক্যান্সারের জন্য আমরা টিউমার মার্কার CA99। তারপর হলো আমাদের ট্রিটমেন্ট কি করবো? আমরা প্রথমেই পড়েছি যে অনলি 10% পেশেন্টের ক্ষেত্রে আমরা আসলে সার্জারি করতে পারি। বাকি পেশেন্টগুলো এমন একটা অবস্থায় পৌঁছায় যে আমরা আর সার্জারি করতে পারি না। সো যাদের আমাদের সবসময় সার্জারির এইম কি থাকবে? সার্জারির এইম থাকবে আমরা পেশেন্টকে ভালো করে ফেলবো। পেশেন্টকে ভালো করতে হলে কি করতে হবে? টোটাল ক্যান্সারটাকে আমরা বলি এন ব্লক রিসেকশন করি, যেটাকে বলে R0 রিসেকশন। অর্থাৎ টোটাল আমরা
অর্থাৎ প্যাথোলজিক্যাল মার্জিন, অর্থাৎ এখানে ক্যান্সারটা আছে, ক্যান্সারটা টোটাল যখন আমরা ফেলে দিব তখন এই যে আমাদের মার্জিন গুলোতে আমরা আর কোনো ক্যান্সার পাবো না। এটা হলো নেগেটিভ প্যাথোলজিক্যাল মার্জিন আর জিরো রিসেকশন। সো এই ধরনের খুব অল্প কিছু পেশেন্টের ক্ষেত্রে আমরা এটা সাধারণত করতে পারি। আর যাদের ক্ষেত্রে পারি না, যদি জন্ডিস থাকে তখন আমরা জন্ডিসটা ম্যানেজমেন্ট করার জন্য হয়তো ইআরসিপি স্ট্যান্টিং করি, অথবা আমাদের দেখা যাচ্ছে যে এক্সট্রা বিলিয়ারি ড্রেনেজ করি আমরা, অর্থাৎ পারকিউটিনিয়াস ড্রেনেজ কোনোভাবে আমরা জন্ডিসটা হয়তো বাইলটা বাইরে ড্রেন করি, এগুলো করি। আর যদি আমরা সার্জারি করতে পারি তাহলে কি সার্জারি করব? সার্জারি করতে পারলে আমাদের যেটা হবে সেটা হলো হেপাটিক রিসেকশন, অর্থাৎ আমরা লিভার সহ, লিম্ফ নোড সহ এন ব্লক, এই যে কোনো ক্যান্সার সার্জারির ক্ষেত্রে এই শব্দটা আসে, এন ব্লক। এবং এখানে আমাদের সাধারণত যে সার্জারিটা প্রয়োজন হয় সেটা হলো হুইপল প্রসিডিউর। আমরা প্যানক্রিয়াসের সার্জারি যেটা বলবো, আমি একটু আপনাদেরকে জিনিসটা দেখাই কেমন হয়। সরি আমার লিভারটা খুব একটা সুন্দর হয় নাই। আচ্ছা যাই হোক, এখানে হলো আমার এই যে পাইল ডাক্ট, দুদিক থেকে দুটা আসলো, এসে আমার এখানে, তারপর এটা কোথায় যাবে, আমার গল ব্লাডারটা এখানে থাকবে, আর হলো এখানে আমার প্যানক্রিয়াস থাকবে। হ্যাঁ, আমার স্মল ইন্টেস্টাইন, জেজুনা, আর এখানে আমাদের প্যানক্রিয়াসটা থাকবে। এটা এখানে ওপেন করবে প্যানক্রিয়াটিক ডাক্ট সহ। সো আমরা যখন সার্জারিটা করব তখন আমরা এদিকে আমার এখান থেকে এসে আমার এখানে স্টোমাক, ডিউডেনাম এসে আমাদের স্টোমাক থাকবে, তখন আমরা স্টোমাকের একটা অংশ এখানে ফেলে দিব, আমরা এই যে কমন বাইল ডাক্ট যেখানে হয়েছে সেটা আমরা ফেলে দিব। হ্যাঁ, কোলাঞ্জিওকার্সিনোমা সাধারণত নিচে হয়, আমাদের গল ব্লাডার ফেলে দিব। হ্যাঁ, আমরা এখানে দেখা যাচ্ছে এই অংশটা যখন আমরা ফেলে দিব, এক্সিশন করব, তখন আমরা আসলে প্যানক্রিয়াসও রাখতে পারি না, আমরা প্যানক্রিয়াস কেটে ফেলবো। তখন আমাদের জিনিসটা কি দাঁড়াবে, আমাদের এখানে লিভার থাকবে। হ্যাঁ, আমি ছোট করে আঁকি, আমার এখানে এই যে একটা কমন বাইল ডাক্ট এরকম থাকবে, আমার এখানে হাফ প্যানক্রিয়াস থাকবে, যেটার মধ্যে ডাক্ট আছে, এবং আমার এখানে স্টোমাকের অংশটা থাকবে। আমাদের এখানে স্টোমাকের অংশটা থাকবে। তখন আমি জেজুনা মেনে কি করব, জেজুনা মেনে আমার জেজুনামের সঙ্গে আমি এই যে একটা কানেকশন করব আমার কমন বাইল ডাক্টে, একটা কানেকশন করব আমি প্যানক্রিয়াটিক ডাক্টে, আরেকটা জেজুনামের লুপ এনে আমি এখানে স্টোমাকের সঙ্গে কানেকশন করব। সো এই প্রসিডিউরটার নাম হলো হুইপল প্রসিডিউর। আমরা যখন কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস করব তখন আমরা এটা আবার ভালোভাবে দেখব। ওকে, আজকে জাস্ট বোঝানোর জন্য এতটুকু বললাম। তারপর আসেন কার্সিনোমা গল ব্লাডার। আজকের জন্য আমার এটাই হলো লাস্ট টপিক, কার্সিনোমা গল ব্লাডার। আমি যেহেতু বেলিয়ান লাভস পড়ছি, সো একদিনে অনেকগুলো সাবজেক্ট পড়ছি, পরবর্তীতে যারা ধীরে ধীরে লং কোর্স, লং কেস, শর্ট কেস যখন আলোচনা করব, বা অন্যান্য সাটা যারা আলোচনা করছে তাদের কাছে আমরা হয়তো একদিনে একটা ডিজিজে পড়বো। আমি যেহেতু বেলিয়ান লাভস পড়ছি, সো হয়তো একদিনে আমি 3-4টা ডিজিজ পড়ে যাচ্ছি। আসি আমি কার্সিনোমা গল ব্লাডার। কার্সিনোমা গল ব্লাডার ক্ষেত্রে বলা হচ্ছে এটা খুবই রেয়ার একটা ডিজিজ। হ্যাঁ, এবং এটা দেখা যাচ্ছে এটার সিমটম কেমন হতে পারে, সিমটম অনেক সময় গল স্টোন ডিজিজের মতো সিমটম হতে পারে। এটা ডায়াগনোসিসের জন্য আমরা আলট্রাসোনোগ্রাফি করব, সিটি স্ক্যান করব, এমআরসিপি এমআরআই করব। এবং মোস্ট পেশেন্ট, এই পেশেন্টের ক্ষেত্রেও মোস্ট পেশেন্ট আসলে অ্যাডভান্স ডিজিজ নিয়ে প্রেজেন্ট করে। অনলি 10% এর ক্ষেত্রে আমরা হয়তোবা কিউরেটিভ ট্রিটমেন্টটা দিতে পারি। আর এটারও প্রগনোসিস খুবই পুয়ার, অনলি 6 মান্থ। মোস্ট ডেঞ্জারাস মেলিগন্যান্সি, মোস্ট ডেঞ্জারাস মেলিগন্যান্সি। হ্যাঁ, সেটা একটা হলো কার্সিনোমা গল ব্লাডার, আমাদেরকে এটা মনে রাখতে হবে। হ্যাঁ, আমাদের প্রগনোসিস পুয়ার, মিডিয়ান সার্ভাইভাল এজ হলো অনলি 6 মাস। এবং প্যাথোলজির মধ্যে এই গল ব্লাডার ম্যাক্সিমাম কি হয়, অ্যাডিনোকার্সিনোমা ধরনের হয়। হ্যাঁ, অ্যাডিনোকার্সিনোমা ধরনের হয়। ক্লিনিক্যাল ফিচারের মধ্যে কি আছে, পেশেন্ট অনেক সময় অ্যাসিম্পটোমেটিক, অর্থাৎ কোনো সমস্যাই নাই পেশেন্টের, হয়তো অন্য কোনো কারণে গল ব্লাডার সার্জারি করেছি, তারপর হিস্টোপ্যাথোলজি করা হলো, তারপর দেখা গেল যে ম্যালিগন্যান্সি, এরকম হতে পারে। আর যদি প্রেজেন্ট করে তাহলে পেশেন্ট কি নিয়ে প্রেজেন্ট করবে, পেশেন্ট জন্ডিস নিয়ে প্রেজেন্ট করবে, ম্যালিগন্যান্সির ফিচারগুলো অর্থাৎ অ্যানোরেক্সিয়া, ওয়েট লস, ক্যাকেক্সিয়া এগুলো নিয়ে প্রেজেন্ট করবে। আর যদি বড় হয়ে যায় তখন আমরা গল ব্লাডারটা পালপেবল পাবো। সো আমরা যখন পড়বো এই জিনিসগুলো আমরা ক্লিনিক্যাল ফিচারের মধ্যে উপর থেকে নিচের দিকে লিখে আসবো। কি লিখবো, প্রথমে লিখবো হলো যে পেশেন্ট মে বি প্রেজেন্টেড অ্যাসিম্পটোমেটিক। হ্যাঁ, এটা হলো প্রথম কথা, পেশেন্ট অনেক সময় অ্যাসিম্পটোমেটিক থাকে। 2 নম্বরে লিখবো পেশেন্ট অনেক সময় তার গল ব্লাডার স্টোন রিলেটেড সিমটম নিয়ে আমাদের প্রেজেন্ট করতে পারে। 3 নম্বরে আমরা লিখবো যে পেশেন্টের জন্ডিস থাকতে পারে। 4 নম্বরে জন্ডিস থাকলে কি কি ধরনের জন্ডিস থাকবে, অবস্ট্রাকটিভ জন্ডিস। সো তার কি থাকবে, জন্ডিসের সঙ্গে প্লুরাইটিস থাকবে, পেল স্টুল থাকবে,
দেন ডার্ক ইউরিন থাকবে। তারপরে কি থাকতে পারে, পেশেন্টের যেহেতু এটা ক্যান্সার, সো ক্যান্সার রিলেটেড সিমটম থাকতে পারবে। ক্যান্সার রিলেটেড সিমটম কি, তার অ্যানোরেক্সিয়া থাকবে, ওয়েট লস থাকবে, ক্যাকেক্সিয়া থাকবে। দেখেন আমরা সিমটমস গুলো যদিও বেন ল্যাবস এভাবে লিখে নেই, কিন্তু আমাদের কিন্তু এভাবেই আমাদের মুখস্থ করতে হবে এবং পরীক্ষা আমাদের এভাবেই লিখতে হবে। ওকে, তারপর ইনভেস্টিগেশনের মধ্যে আগে যা আছে সে সেম ইনভেস্টিগেশন, এবং এখানেও সেই CA-99 অর্থাৎ ব্লাড সিবিসি টেস্ট করব, তারপরে আমরা লিভার ফাংশন টেস্ট করব, তারপর আমরা CA-99 করব, দেন আমরা আলট্রাসোনোগ্রাফি করব, দেন MRCP করব, সিটি স্ক্যান করব সো, এবং যদি দরকার হয় আমাদের পেট স্ক্যানও আমাদের এখানে প্রয়োজন হতে পারে। সো এগুলো আমাদের ইনভেস্টিগেশন। ট্রিটমেন্ট হলো ক্যান্সারের যে কোনো ট্রিটমেন্ট নির্ভর করবে তার স্টেজের উপর। ক্যান্সারের যে কোনো ট্রিটমেন্ট নির্ভর করবে তার স্টেজের উপর। অর্থাৎ আমরা পড়েছি যে গল ব্লাডার ম্যালিগনেন্সিতে আমরা মাত্র 10% পেশেন্টের ক্ষেত্রে সার্জারি অফার করতে পারি, বাকি 90% পেশেন্টের ক্ষেত্রে আমাদের আসলে আর কিছু করার থাকে না। সো এই 10%-এর ক্ষেত্রে যাদের আমরা সার্জারি করতে পারি, সেই সার্জারি আবার তার স্টেজিং এর উপর নির্ভর করবে, আর্লি স্টেজ না কোন স্টেজে পেশেন্ট আছে। সো আমরা স্টেজিংটা যদি দেখি, তারপরে যদি আমরা এদিকে আসি, তাহলে আমরা বলতে পারবো স্টেজিং আসলে আমরা যেটা করি সাধারণত সবসময় আমরা TNM স্টেজিং করি। হ্যাঁ, TNM স্টেজ, এটা বেলিয়ান ল্যাবসে নাই, আমি এটা আপনাদের বোঝানোর জন্য অন্য জায়গা থেকে নিয়ে আসি। TNM স্টেজিং এর মধ্যে আবার কি আছে, টি আছে, টি স্টেজিং, এন মানে লিভ নোড, এন মানে এম। সো এটা মিলিয়ে আবার স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4, অর্থাৎ 4টা। এটা আমাদেরকে কিছুটা বোঝার ব্যাপার যে TNM স্টেজিং, তার মধ্যে টি স্টেজিং আছে। টি স্টেজিং এর মধ্যে আবার 4টা ভাগ, T0, T1, T2, T3, T4, অর্থাৎ 0 যদি বাদ দেই, T1, T2, T3, T4। এন এর মধ্যে আমাদের N0, N1, N2, N3, কোনো ডিজ আবার অনেক জায়গায় N0, N1, আর ডিস্টেন্স অনুযায়ী M0, M1। সো এটা হলো TNM স্টেজিং। এই টি, এন এবং এম, এই তিনটাকে ব্ল্যান্ডিং করে আবার নতুন করে যে স্টেজিংটা করা হয় সেটা হলো আমাদের ফাইনাল স্টেজিং, অর্থাৎ স্টেজ 1, ওটা আবার 4 ভাগে ভাগ করা, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 এবং স্টেজ 4। স্টেজ 4 মানে মেটাস্টেটিক ডিজিজ। এটা সব ম্যালিগনেন্সির ক্ষেত্রে একই রকম, এবং সব ম্যালিগনেন্সির ক্ষেত্রে 4টা স্টেজিং, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4, এবং স্টেজ 4 হলো মেটাস্টেটিক ডিজিজ অ্যাডভান্স। তারপরে আবার হয়তো স্টেজ 1 হলো আর্লি, আর স্টেজ 2, স্টেজ 3 ওগুলোকে হয়তো অন্য ভাগে ভাগ করা হয়েছে। এখন এই টি স্টেজিং এর মধ্যে যেমন যদি আমাদের আমরা যদি হিস্টোপ্যাথোলজিটা দেখি, প্রথমে কি থাকে, এটা লেভিনা প্রক্রিয়া, তারপরে থাকে মাসেল লেয়ার, তারপরে থাকে আমাদের সেরোসা। সো এই ইনভলভমেন্টের উপর নির্ভর করে T1 না T2 না T3 না T4 এই ধরনের ভাগ করা হয়েছে। হ্যাঁ, আবার এই যে যেমন আমাদের স্টেজ 2 তে কি আসছে, T3, অর্থাৎ এ পর্যন্ত যদি আমাদের ইনভলভ থাকে তার সঙ্গে কিন্তু N0 থাকতে হবে। আবার N1 যখন চলে আসবে তখন আমাদের এটা দেখা যাচ্ছে যে NEN স্টেজ 3 তে চলে যাচ্ছে। সো এইভাবে আমরা মেলিগনেন্সির স্টেজগুলো করে থাকি। এখন এই স্টেজিং এর উপর নির্ভর করে এই ট্রিটমেন্টটা নির্ভর করবে। হ্যাঁ, যদি আমাদের স্টেজ 1 বা স্টেজ 2 হয়, তাহলে আমরা কি করব, আমরা রেডিক্যাল এন ব্লক রিসেকশন করব। রেডিক্যাল এন ব্লক রিসেকশন তার মানে আমরা গল ব্লাডার ফেলবো, তার সাথে লিভার ফেলবো। সো এটাকে আমরা এভাবে বলতে পারি, পরীক্ষায় যদি আমাদেরকে জিজ্ঞাসা করে যে আমাদের কার্সিনোমা গল ব্লাডারের সার্জারি কি, সো সার্জারি বলবো আমাদের রেডিক্যাল এন ব্লক রিসেকশন। তার মানে কোলিসিস্টেক্টমি উইথ লিভার রিসেকশন উইথ লিম্ফেডেনেক্টমি, অর্থাৎ আমরা লিম্ফ নোড ফেলবো। তিনটা টার্ম বলতে হবে, কোলিসিস্টেক্টমি, দেন হলো আমাদের হেপাটেক্টমি, অথবা যতটুকু হয়, এক্সটেন্ডেড হলে এক্সটেন্ডেড, রিজনাল হলে রিজনাল, আর হলো আমাদের লিম্ফ নোড ডিসেকশন। এখন এর মধ্যে দেখা যাবে যে স্টেজ 1-এ একটা, স্টেজ 2-তে একটা, আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিসটি এখানে আলোচনা করছে, সেটা হলো পলিপ। আমরা অনেক সময় আলট্রাসোনোগ্রাফিতে গল ব্লাডারে পলিপ পাই। এই পলিপের ক্ষেত্রে বলা হচ্ছে পলিপ যদি 1 সেন্টিমিটারের চেয়ে বড় হয়, তাহলে আমরা পেশেন্টকে অবশ্যই পলিসিস্টেক্টমির অ্যাডভাইস করব, এটা আমাদেরকে মনে রাখতে হবে। তো এইখানে আমরা তাহলে কি বলছি, যে আমরা বলছি যে এই স্টেজের উপর নির্ভর করে আমরা এটা সার্জারি করব। হ্যাঁ, হ্যাঁ, সো আমরা অনেক সময় পেলিয়েটিভ সার্জারি করে থাকি, অথবা হিস্টোপ্যাথি করার জন্য সার্জারি করতে হবে সেটা না, কিউরেটিভ সার্জারি যদি আমাদের করতে হয় তাহলে আমরা স্টেজিং করতে হবে। আর আরেকটা কমন ক্লিনিক্যাল কন্ডিশন নিয়ে সবসময় এখানে কার্সিনোমা গলব্লাডার আলোচনা হয়, সেটা হলো যে একটা আমরা কোলিসিস্টেক্টমি করে ফেলেছি, তারপরে দেখা গেল যে আমার পেশেন্টের ক্যান্সার আসছে, তখন আমি কি করব? একটা পেশেন্টের কোলিসিস্টেক্টমি করে ফেলা হয়েছে, তারপরে ক্যান্সার আসে, তখন আমার প্রথম কাজ হবে এটাকে স্টেজিং করা। এই অনুযায়ী আমাদেরকে এটা স্টেজিং করব, যে এটা কোন স্টেজে পড়ছে। এখন সেই স্টেজের মধ্যে যদি স্টেজ এ হয়, 1 হয়, তাহলে আমরা দেখা যাচ্ছে যে আমার কোলিসিস্টেক্টমির বাইরে আর কিছু লাগছে না। হ্যাঁ, আর্লি স্টেজ, অর্থাৎ ফর আর্লি স্টেজ যেখানে কনফাইন টু দ্য মিউকোজা এবং মাসেল লেয়ার, নো ফার্দার ট্রিটমেন্ট ইজ ইন্ডিকেটেড। সো এটা আমাকে খুব ভালোভাবে মনে রাখতে হবে।
অর্থাৎ আমি গল ব্লাডার সার্জারি করে ফেলেছি, তারপরে আমার হিস্টোপ্যাথোলজিতে আসে ক্যান্সার, তখন আমি আসলে কি করব? এখানে যদি আর্লি স্টেজ ডিজিজ হয়, অর্থাৎ এটা দেখা যাচ্ছে যে মিউকোজ অথবা মাসেল লেয়ার, অর্থাৎ এটা যদি স্টেজ 1 এর মধ্যে হয়, হ্যাঁ, এটা যদি স্টেজ 1 এর মধ্যে হয়, তখন আমরা আর কোনো সার্জারি করব না। কিন্তু তার চেয়ে বেশি যদি স্টেজ হয়, তখন আমরা কি করব? আমাদের এই যে লিভার রিসেকশন, গল ব্লাডার ফোসা এবং সারাউন্ডিং লিভার, অর্থাৎ আমাদের লিভার রিসেকশন করতে হবে। হ্যাঁ, সো এই ব্যাপারটা আমাদের মনে রাখতে হবে। এটা অনেক সময় ক্লিনিক্যাল সিচুয়েশনে আমাদেরকে এই প্রশ্নটা করা হয়। সো আজকে এই পর্যন্তই। আমি আশা করি একটা জটিল চ্যাপ্টার আপনাদের ভালো লেগেছে। নেক্সট ডেতে আমি আলোচনা করব সম্ভবত স্টিল নিয়ে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। গুড নাইট।